আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা। বিদ্যাবাড়ির লাইভ ক্লাসরুমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আমি মির্জালাল সুমন রয়েছি। ক্লাস শুরু হতে আর কতক্ষণ? এই যে ক্লাস শুরু হয়ে গেছে, আর কতক্ষণ সময় লাগতেছে না। কয়েক ভাই বোনেরা হাত তুলেছেন, আমি জাস্ট তাদের সাথে 2 মিনিট কথা বলে তারপরে আমরা আমাদের আলোচনায় চলে যাব। মাহমুদুল হাসান ভাই, বলেন হাসান ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন স্যার? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের তো স্যার সিলেবাস কোনোভাবে বোঝানো হলো না স্যার। সিলেবাস সিলেবাস তো বোঝানো হয় না, চেঞ্জ এই হওয়ার যে পরে। আমি সিলেবাসটা ওপেন করে রাখছি ভাই, এই আর সিলেবাস। স্যার ওই যে এটা কি আপনার কথা ভাইজান? আমাদের একটা, হ্যাঁ স্যার, না স্যার আরো দুই একটা কথা আছে, মানে আমাদের ক্লাস টাইমটা কি মানে একটা ফিক্সড করে দেওয়া যায়? আহ হ্যাঁ, একটা বিষয় বলি, হ্যাঁ শুরুতে বলে নেই। মানে আমি টিচার, তো আমি টিচার শুধু না, মানে আমাদের বিদ্যালয়তে যতজন টিচার রয়েছি আমরা আমরা টিচার আসলে টাইম ফিক্সড করি না, এটা পুরো সার্ভিসের কাজ আর কি। এই বিষয়ে আমারে আর বললে স্যার আমি দুইটা জাস্ট আপনার প্রশ্ন। সাথে 2 মিনিট সময় নষ্ট হবে। এটা একটু আর কষ্ট স্যার আর করে সার্ভিসে বললেন। দুইটা প্রশ্ন। আর আমি একটা কাজ করবো না, ক্লাস শেষ হওয়ার 5 মিনিট বাকি থাকতে প্রয়োজনে সার্ভিসের এক ভাইরে ডেকে এনে আপনাদের সাথে কথা বলাই দেবো। ওই 5 মিনিট আচ্ছা স্যার। টাইম নিয়ে কথা বলেন, বেটার হবে ভাই। হ্যাঁ ভাই। জি স্যার, জি স্যার, আর একটা প্রশ্ন স্যার, ওই যে হ্যাঁ আমাদের স্যার রিটেন সাইট যেটা, হ্যাঁ হ্যাঁ। স্যার রিটেন সাইটের তো ওই যে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে স্যার, রিটেন সাইটটা যদি আগে শুরু করতেন। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নাই, আগেই শুরু করবো ইনশাল্লাহ। জি, এবার সোনিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোনিয়া বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? এই তো বাবা আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের তো লিখিত মানে প্রিলি পরীক্ষা 1 মাস শেষ হয়ে গেল, কিন্তু হ্যাঁ রিটেনের জন্য এখনো ভালোভাবে প্রিপারেশন নিতে পারছি না। তারপরে বলছেন যে বই কিনা লাগবে না, সেই তুলনায় আমরা কি দেখে পড়বো, কোন আইটেম শুরু করব, কিছুই শুরু করতে পারি নাই। আচ্ছা, আপনাদেরকে সাজেশন দিয়ে দেওয়ার কথা দিয়েছে নাকি দেয়নি এখনো? আমাদের কোনো সাজেশনও দেয়নি এখনো। আর তারপরে ক্লাসটা শেষে পিডিএফ না দিলে, ধরেন ওই ফিগার অফ স্পিচ, আচ্ছা, গত ক্লাসের পিডিএফ গুলো আপনাদেরকে দেওয়া হয়েছিল? না পিডিএফ কোনোটারই পিডিএফ দেওয়া হয়নি। ইন্নালিল্লাহ, কি বলেন! আমি কিন্তু লাস্ট ক্লাসে আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, আজকে যে হোমওয়ার্ক দিতে না পারবেন তার খবর আছে। আচ্ছা, মোসাম্মদ সোনিয়া খাতুন বলেন। মানে যদি এই লেভেলের আলোচনা হয় তাহলে না বললেও চলবে আর কি। স্যার, আমাদের প্রিপারেশনটা একটু গুছিয়ে খুব তাড়াতাড়ি যেন আমরা শেষ করতে পারি, সেই হিসাবে আপনি একটু চেষ্টা করেন স্যার। আচ্ছা আচ্ছা ক্লাসের স্যার, ঠিক মধ্যে আছে। ঈদের জন্য অনেক গ্যাপ চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আসসালামু তাহলে আমি, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলেন। আফরিন জাহান। স্যার, স্যার, আমাদের যে রাইটিং অংশে 50 মার্ক হয়েছে, ওই টপিক গুলো আগে শুরু করলে ভালো হতো স্যার, আচ্ছা তারপরে ঠিক যে আছে, আমি যাই আনসিন। ধাপে ধাপে যাই। ঠিক আছে, আসেন দেখেন। আর একটু আহ কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন ভাই। মুশারফ বলছিলাম। জি বলেন ভাই। গত মাসে 25 তারিখ ক্লাস হয়েছিল, আর আজকে 21 তারিখ, 1 মাস। এই বিষয় নিয়ে কিছু বলবো না, শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে। আপনার একটা কথা কি জানেন, আমরা কিন্তু, আমি বিশেষ করে আমি আপনার কাছে ডিপেন্ডেন্ট হয়ে গেছি। যতদিন, যেই দিন আমি 1500 টাকা দিয়ে আপনার কাছে ভর্তি হয়েছি, সেই দিনই আপনার কাছে আমি ডিপেন্ডেন্ট। আর আপনারাও আমাদেরকে সেই আশ্বাসটুকুই দিচ্ছেন যে আমাদের সাথে আপনারা থাকেন, ইনশাল্লাহ আপনাদের ভালো হবে, সেই আশায় আছি। এখন কথা হলো যে 4 তারিখ আমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে। আপনারা এর মধ্যে আমাদেরকে কোনো একটা ক্লাস হলেও নিতে পারতেন সিলেবাসের উপরে, কিন্তু নেন নাই। যাই হোক, আপনাদের প্রবলেম ছিল, সেটা নিয়ে কথা বলবো না। শুধু একটা কথাই বলবো স্যার আপনাদেরকে, যদি পারেন আমাদেরকে ভালো পথ দেখাবেন, নাহলে বলবেন যে টাকা দিচ্ছেন, সমস্যা নাই, আপনাদের মতো আপনারা চেষ্টা করেন, আমরা দেখবো। তো আমরা আশা ছেড়ে দিব। টাকাটা কোনো ফেক না স্যার, আপনিও জানেন টাকাটা ফেক না। এখন লাইফ নিয়ে টেনশনে আছে, টাকা নিয়ে টেনশনে নাই। টাকা আপনার 1500 টাকা দিচ্ছি, এতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার একটাই কষ্ট স্যার, আমি আপনার উপরে ডিপেন্ডেন্ট। তো আপনি যদি আমাকে কিছু দেন, দিবেন না হয়তো বলবেন যে ভাই আপনার মতো আপনি পড়েন, আমি আমার মতো আমি পড়বো। লাস্ট ভাই কথা যেটা শোনেন, স্যার, আমি বলি এই আমার উপরে ক্ষোভ ঝেড়ে কি লাভ আছে বলেন? আমি না 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 অ্যাসাইন স্যার, করা একজন টিচার, আমি সেটাই করি যেটা আমাকে কর্তৃপক্ষ করতে বলে। এগুলো আমার এগুলা আসলে সময় নষ্ট করে লাভ নাই ভাই। আর স্যার আপনি কি আমরা আপনি যখন, কি যেভাবে বলতেছেন, আমি কি আপনার থেকে বিকাশে টাকা নিয়েছি ভাই বলেন? না আমারে না যদি স্যার, এভাবে বলেন, এটা তো আসলে আমার জন্য খুব এম্বারাসিং কিন্তু। না না, আপনাকে বলতেছি না, আপনি মানে বিদ্যাবাড়ি। আমি মানে বিদ্যাবাড়ি না ভাই, আমরা বিদ্যাবাড়ির টিচার। দেখেন, এই যে এই কথাগুলো হচ্ছে সার্ভিসের সাথে বলতে হবে ভাই। আর এটা আমাদের তো ওইভাবে কথা বলার কোনো সুযোগ দেওয়া হয় না, আমাদেরকে এভাবে কথা বলার কোনো সুযোগ দেওয়া হয় না। আরেকটা হলো আমি স্যার, আমি এই যেটা বলতেছিলাম আর কি, আমি প্রয়োজনে শেষের 5 মিনিট ক্লাসটা নিয়ে ওই ভাইদেরকে আনবো, ওনাদের সাথে একটু কথা বলেন। তাহলে দেখেন অলরেডি কিন্তু 14 মিনিট হয়ে গেছে ভাই।
আচ্ছা স্যার, আর একটা লাস্ট কথা, এটা নিয়ে আর কথা বলবো না। হ্যাঁ বলেন। একটা কথা হলো স্যার, আমাদের মধ্যে এখন যে সিলেবাসটা হয়েছে এখানে 4-5টা টপিক নতুন আসছে। বিশেষ হ্যাঁ করে আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ফিগার অফ স্পিচ গুলো আছে এখানে 30-এর উপরে, প্রায় 31-32টা ফিগার অফ স্পিচ আছে। হ্যাঁ আপনারা আমাকে লাইভে পড়ানো না পড়ানো অন্তত একটা সাজেশন অনুযায়ী একটা পিডিএফ দিয়েন, যেভাবে আমরা এটা দেখে দেখে পড়তে পারি। 2 নাম্বার ওকে কথা হলো, এখানে প্যারাফিজম আছে, এক্সপ্লেনেশন, সলিউশন অর প্রবলেম, এই 3টা আইটেম আপনি, বিশেষ করে আমার রিকোয়েস্ট থাকবে, এই 3টা আইটেম আপনারা প্রথম দিক দিয়ে আমাদেরকে পড়ানো শুরু করবেন, একটু রিকোয়েস্ট। আচ্ছা এবং ইনশাল্লাহ। এইগুলার পিডিএফ একটু সাথে সাথে দিবেন। এই যে আপনি গত ক্লাস নিয়েছেন, গত ক্লাসের পর আপনি বলছিলেন পিডিএফ দিবেন, কিন্তু মনে করেন এই ফোনের মধ্যে, এই ফোন হলো একটা বড় ডিস্টার্ব বর্তমানে পড়াশোনার জন্য। কিন্তু আপনাদের জন্য ফোনে বারবার ঢুকে দেখি যে পিডিএফটি দেওয়া হয়েছে কিনা, কিন্তু দেওয়া হয় নাই। যাই হোক, আপনারা আপনাদের মতো ক্লাস নিবেন, কিন্তু আপনাদের কাছে কথা একটা, যদি আমাদেরকে ভালো করে পড়ান আশ্বাস দিলে পড়াবেন, না হয়তো বলবেন আমাদের মতো আমরা পড়বো, আমার এই রিকোয়েস্ট। বিষয়ে আচ্ছা, এই হচ্ছে আপনাদের নতুন সিলেবাস। দেখা থ্যাংক যায় ইউ স্যার। ভাই, স্টুডেন্টরা দেখতে পায়? আরো জুম করতে হবে না? দেখা যায় না স্যার। আচ্ছা এইবার দেখা যায় বাবা, দেখেন তো। জি দেখা যায় স্যার। আচ্ছা এখানে হচ্ছে আপনাদের কিভাবে মার্ক ডিস্ট্রিবিউশনটা হবে সেটা এখানে দেয়া আছে। যারা এই প্রশ্ন করছেন আর কি, যে নতুন সিলেবাস সম্পর্কে জানি নাই বুঝি নাই বলছেন যারা, এখন ইনশাল্লাহ জানতে পারবেন, বুঝতে পারবেন। দেখেন, আগে গ্রামারের মার্কটা কিন্তু বেশি ছিল, এটা তো জানেন। এখন কিন্তু গ্রামারের নাম্বার কমে আসছে। তো খেয়াল করেন, গ্রামারে আপনাকে অনলি 20 মার্কসের অংশ থাকবে আর কি, যার মধ্যে যেই গ্রামাটিক্যাল ইস্যুস গুলো আছে, এখানে অনেকগুলো গ্রামাটিক্যাল ইস্যু দেয়া আছে, অনেকগুলো গ্রামাটিক্যাল টপিক দেয়া আছে। তার মানে এই না যে সবগুলো গ্রামাটিক্যাল টপিক থেকেই আপনার প্রশ্ন থাকবে। ওকে, কোনোটা থাকতে পারে, কোনোটা নাও থাকতে পারে। একজন বলতেছিলেন সাউন্ড নাই। আচ্ছা, এটা এটা আপনার ফোনের প্রবলেম আর কি। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন এই গ্রামাটিক্যাল আইটেমগুলোর মধ্যে কি আছে। আছে প্রেপোজিশন, প্রেপোজিশনের কনসেপ্ট এবং অ্যাপ্লিকেশন। অর্থাৎ প্রেপোজিশন সম্পর্কে আপনার কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা এবং সেটাকে অ্যাপ্লাই করতে পারেন কিনা, অর্থাৎ কাজে লাগাতে পারেন কিনা। এরপর আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, জীবনে অনেক বেশি পড়ে আসছেন এটা। এরপর স্টাডি অফ ভার্ব, স্টাডি অফ ভার্ব বলতে ভার্ব সম্পর্কে ডিটেলস পড়ে নেবেন। ওকে, আচ্ছা, বা আপনারা বললে আমরা পড়া দেবো। ইউজ অফ টেন্স, আমার মনে হয় না এই বয়সে আইসা আপনারা আমার টেন্স পড়াতে হবে। ওকে, তারপরে দেখেন সেন্টেন্স, এই সেন্টেন্স থেকে মূলত চেঞ্জিং থাকবে, এটা বিগত বছরগুলোতেও আসছে, এখনো আসবে। সেটা হচ্ছে কি টাইপস অফ সেন্টেন্স। কারণ আপনাকে কিন্তু টাইপস অফ সেন্টেন্স জিজ্ঞেস করবে না, সেন্টেন্স কত প্রকার, কি কি কাকে বলে। আপনারা যেটা দিবে দিয়ে অ্যাফার্মেটিভ দিয়ে নেগেটিভ করতে বলতে পারে, অ্যাফার্মেটিভ দেয়া থাকতে পারে, ইম্পারেটিভ বানাতে বলতে পারে, এক্সক্লামেটরি থাকতে পারে। ওকে, এরপরে দেখেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থাকতে পারে। আপনাদের একটা ছোট্ট তথ্য দিই, আপনারা সবাই ইংরেজির স্টুডেন্ট। আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার, তাই না? সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আসলে এই কথাটা ভুল। গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে 4 প্রকার। 4 নাম্বারটার নাম হলো কম্পাউন্ড, কমপ্লেক্স। যেহেতু ইংরেজির স্টুডেন্ট, এগুলো আপনাদের জানা উচিত, জানবেন, পড়বেন, ভাইভাতে এগুলো কাজে লাগে। আপনি যে কোনো ভাইভা দিলে এগুলো কাজে লাগে। বাট আপনারা আমার জন্মের পর থেকে পড়ানো হয়েছে সেন্টেন্স 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। দ্য ফোর্থ ওয়ান ইজ কম্পাউন্ড কমপ্লেক্স, যেটা বাংলায় জটিল বাক্য হিসেবে পড়ে আসছেন। আচ্ছা, এরপরে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, দ্যাট ইজ ডিগ্রি চেঞ্জিং থাকবে আপনার আর কি, এগুলো আপনারা পড়ছেন। এরপরে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেঞ্জিং থাকতে পারে। এখন এমন হতে পারে যে আপনাকে 5টা সেন্টেন্স দিয়েছে, এর মধ্যে একটা থাকলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে দিল আপনাকে, হ্যাঁ, একটা থাকলো অ্যাক্টিভ থেকে বললো প্যাসিভ বানাও, আর একটা থাকলো আপনাকে পজিটিভ ডিগ্রি দিয়েছে, বললো যে সুপারলেটিভ ডিগ্রি বানাও। এই যে দেখেন 3টা হয়ে গেছে। এরপরে আবার আপনাকে একটা দিতে পারে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে বলতে পারে অ্যাসার্টিভ বানাও, মানে এগুলো কম্বিনেশন আসবে। এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানতে হবে না। এরপরে ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ, এর মানে হচ্ছে ন্যারেশন। তবে আপনাদের কিন্তু সেন্টেন্স ন্যারেশন আসবে না, যদি আসে তাহলে আপনাদের যেটা আসবে সেটা হচ্ছে প্যাসেজ ন্যারেশন। স্পিচ মানে হচ্ছে ন্যারেশন, হ্যাঁ। এরপর সেন্টেন্স কারেকশনে যেই গ্রামাটিক্যাল আইটেমগুলো থেকে প্রশ্ন থাকবে,
সেটা হচ্ছে কি আর্টিকেল, প্রিপোজিশন, ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, পাংচুয়েশন মার্ক, কোহেসিভ ডিভাইস। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ একজন বলতে পারেন কোহেসিভ ডিভাইস কি? এই তো, ধন্যবাদ সাইদ ভাই। সাইদ ভাই বলতেছেন যে কোহেসিভ ডিভাইস হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস বা লিঙ্কার্স, হ্যাঁ, কানেক্টরস। আচ্ছা, আপনাকে কানেক্টর দিতে পারে, লিঙ্কিং ওয়ার্ড দিতে পারে, ওকে, এগুলো আপনারা জানেন, এই জায়গাগুলোতে সমস্যা নাই। তো এখানে মাথায় রেখেন, কিন্তু এখানে অনেকগুলো গ্রামাটিক্যাল আইটেম দেখলেন, এই এতগুলো গ্রামাটিক্যাল আইটেম থেকে আপনার সবগুলোরই প্রশ্ন থাকবে এরকম কিন্তু না, ওকে। এরপর দেখেন ফ্রেজেস এন্ড ইডিয়মস। আসসালামু আলাইকুম স্যার। ফ্রেজেস এন্ড ইডিয়মস, কমপ্লিটিং সেন্টেন্স। এখন এই যে কতগুলো স্যার গ্রামাটিক্যাল আইটেম পাচ্ছেন, এইখান থেকে আপনাকে সবগুলোই দিবে এরকম না। তাহলে দেখেন এখানে কিন্তু বলেই দিচ্ছে তারা, 4 question will be set from the above mentioned topics. Each question carrying 5 marks. আপনার 5 মার্ক করে 4 গুণন 5 এই 20 মার্কস থাকবে। অর্থাৎ এই সবগুলো আইটেমে আপনি পড়বেন। গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার হয় না, আপনি জানো। According to structure, sentence are of 4 types: simple, complex, compound and compound complex. Compound complex 4 প্রকার, আপনি এখনই গুগল করে দেখতে পারেন। সমস্যা হচ্ছে আপনারা আমারে পড়ানো হয়েছে জন্মের পর থেকে 3 প্রকার। এই গেল আপনার আমার গ্রামাটিক্যাল আইটেমস। সিলেবাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে, হ্যাঁ, টপিক রিলেটেড ভাই, হ্যাঁ, টপিকের বাইরে প্রশ্ন করবেন না প্লিজ। আমি আনমিউট করে রাখলাম, টপিকের বাইরে কেউ প্রশ্ন করবেন না। এবার আসেন পার্ট 2। পার্ট 2 তে যেটা থাকতেছে সেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনের 10 মার্কস, এটা আগেও ছিল, এখনো আছে, ওকে। ট্রান্সলেশন 2 রকমের হয়, ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ। তবে আপনাদের যেটা দিবে, আপনি ইংরেজিতে কতটুকু অ্যাকুরেট, তার কোন আইটেম থেকে 4টা কোশ্চেন হবে। সাইদ ভাই এটা কি বললেন ভাই আমার, ভাই গো, এটা আপনি কি বললেন সাইদ ভাই? এ দেখেন ভাই বলেই দিছে, 4 question will be set from the above mentioned topics, উপরের টপিক গুলো থেকে। ভাই এটা কি লেখা আসলো? এই উপরে যে টপিক গুলো দেখতেছেন, মানে যতগুলো গ্রামাটিক্যাল আইটেম বলা হয়েছে, এইখান থেকে 4টা কোশ্চেন থাকবে আর কি। সবগুলোই যে থাকবে আইটেম এরকম না, থাকতেও পারে, নাও থাকতে পারে। কারণ মডেল দিয়ে একটা কোশ্চেনও আসে নাই, এরকম আর কি, হ্যাঁ। আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, ট্রান্সলেশন আপনার ইংরেজি ল্যাঙ্গুয়েজের অ্যাকুরেসিটা আপনার কেমন, আপনি অ্যাকুরেটলি লিখতে পারেন কিনা, এটা থাকতেছে। এরপরে আসেন, এই যে এইখানে থাকতেছে হচ্ছে আপনার রিডিং। 15 মার্কসের আপনার একটা প্যাসেজ থাকবে আর কি, এই প্যাসেজ থেকে 15 মার্কসের আনসার করবেন। একজন বলতেছে সাউন্ড নাই, এটা আপনার ফোনের সমস্যা বাবা। স্যার এই আনসিন প্যাসেজটা কি, প্যাসেজ গুলা কি আমরা কোথা থেকে প্র্যাকটিস করবো স্যার? আপনারা কি পিডিএফ দিবেন এই প্যাসেজ রিলেটেড? আচ্ছা, এই বিষয়ে আমরা নেক্সট ডে কথা বলবো, দেখি ওনারা টাইপ করে শেষ করতে পারবে কিনা। হ্যাঁ ভাই, সাজেশনের কাজ স্যার চলছে। আমরা তো স্যার বই নতুন টপিকে কিনি নাই, এই জন্য আমাদেরকে একটু সাজেশন দেন যে এই বিষয়গুলো আমরা কোথা থেকে কালেক্ট আচ্ছা করবো, আচ্ছা, কিভাবে ঠিক আছে ঠিক আছে, দেখেন এখানে বলে দিচ্ছে কিন্তু, দেখেন এই যে তারা একটা নোট দিয়ে দিচ্ছে, কি বলতেছে দেখেন, আনসার কোয়েশ্চেন্স বেসড অন দ্য রিডিং সাব স্কিলস। ফর এক্সাম্পল, যারা ইংলিশে পড়ছেন আপনাদের আমার মনে হয় না এটা বলে দেওয়ার প্রয়োজন আছে। স্ক্যানিং কি, স্ক্যানিং কি, রিডিং ফর ডিটেইলস, রিডিং ফর জিস্ট, রিডিং ফর ইনফার্ড মিনিং, এগুলো তো জানেন। জি স্যার। মিতু সরকার জিজ্ঞেস করতেছে ফ্রেজ এন্ড ইডিয়ম কি শুধু সেন্টেন্স লিখতে হবে? জি, মিনিং লিখতে হবে না, আপনাকে সেন্টেন্স লিখতে হবে। আপনি 5টা ফ্রেজ এন্ড ইডিয়মের একটার মিনিংও যদি না জানেন, 5-এ 5 পাবেন, আমি টেকনিক বলে দেবো, ওকে, 5-এ 5 পাবেন, কনফার্ম, মিস হবে না। আপনাকে দুনিয়ার যে কোনো ফ্রেজ দিলে আপনি সেটাতে সেন্টেন্স তৈরি করতে পারবেন, এই ফ্রেজের মিনিং না জেনেও, হ্যাঁ, আমরা টেকনিক বলবো। আচ্ছা, চলে আসি তাহলে ভাই, এখানে যেই কাজটা বলতেছে আপনাদেরকে, রিডিং প্যাসেজ দেখেন, অ্যান আনসিন টেক্সট। আনসিন টেক্সট বলতে আপনারা কি বোঝেন বলেন তো? স্যার শব্দ হচ্ছে, সবাই আনমিউট করে দেন। আচ্ছা, আনসিন টেক্সট বলতে বোঝানো হচ্ছে এটা আপনি আগে সিন করেন নাই, অথবা আপনি আপনার কোনো টেক্সট বই, পাঠ্য বই এটা পড়েন নাই, এরকম একটা টেক্সট আপনাকে দেয়া হবে, উইল বি প্রোভাইড অন কন্টেম্পোরারি ইস্যুস। এইখানে দেখেন এই সমসাময়িক বা চলমান কিছু ইস্যু নিয়ে
আর যেটার সোর্স হবে অথেন্টিক। এখন আপনারাই বলেন অথেন্টিক সোর্স কি হতে পারে? কোন অথেন্টিক সোর্স কি হতে পারে? কমেন্ট করেন একটু। নিউজ পেপার। হ্যাঁ, এই তো, ধন্যবাদ। নিউজ পেপার হতে পারে, চমৎকার কথা বলছেন। এটা নিউজ পেপার হইতে পারে, এমন হতে পারে যে আপনার কোনো একটা আর্টিকেল থেকে তুলে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখেন এমসিকিউ উইল বি সেট বেসড অন দা ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট। আপনাকে যে প্যাসেজ দিবে, প্যাসেজের থেকে এমসিকিউ দেয়া থাকবে। এমসিকিউ আপনি পাবেন 5 মার্কস। আচ্ছা, ক্যান্ডিডেটস হ্যাভ টু আইডেন্টিফাই। আপনাকে এমসিকিউ এর ক্ষেত্রে যেটা আইডেন্টিফাই করতে দিবে সেটা হয়তো সিনোনিম দিতে পারে, অ্যান্টোনিম দিতে পারে। আইডেন্টিফাইং ওয়ার্ড ক্লাস। ওয়ার্ড ক্লাস বলতে কি বোঝেন? So what formation? হ্যাঁ, ওয়ার্ড ফরমেশন না, ওয়ার্ড ক্লাস বলতে বোঝানো হচ্ছে পার্টস অফ স্পিচ, সোজা কথা। Parts of speech. হ্যাঁ, পার্টস অফ স্পিচ। ধরেন আমি একটা সেন্টেন্স লিখলাম এরকম, বিটিভি উইল, ধরে নেন নতুন কোন একটা সেতু করা হচ্ছে, এই সেতুটাকে আমাদের প্রধানমন্ত্রী উদ্বোধন করবে, এটা নিয়ে আপনাকে একটা প্যাসেজ দেয়া হলো, টেক্সট দেয়া হলো। এবার প্যাসেজের শেষ পেজ বলতেছে যে এটা খুব শীঘ্রই উদ্বোধন হবে, বা ধরে নেন আগামী পরশু উদ্বোধন হবে। বিডিভি উইল এয়ার দ্য প্রোগ্রাম লাইভ। বিটিভি এই প্রোগ্রামটাকে লাইভ এয়ার করবে। এখন আপনাকে এয়ার এর নিচে আন্ডারলাইন করে বলতে পারে যে এয়ারটার ওয়ার্ড ক্লাস কি, পার্টস অফ স্পিচ কি। এই আমাদের সাইদ ভাই বলে দিয়েছে এই ওয়ার্ড এয়ারটা হচ্ছে এখানে ভার্ব, এয়ার মিন্স টেলিকাস্ট। আবার আপনাকে এই যে লাইভের নিচে আন্ডারলাইন করে বলতে পারে এটা কোন পার্টস অফ স্পিচ। কেউ একজন কমেন্ট করেন। Adjective. আচ্ছা, এটা ডেফিনেটলি একটা অ্যাডভার্ব। এটা অ্যাডজেক্টিভ বললে বিপদে পড়ে যাবে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ না, এটা একটা অ্যাডভার্ব। এরকম আর কি। আরেকটা কাজ করতে পারে, আপনাকে এখানে এআর দিয়ে এটার সমার্থক শব্দ দিতে পারে আপনাকে, যে বললো হুইচ ইজ দ্য সিনোনিম অর হুইচ ওয়ার্ড কন্টেন্স দ্য সিমিলার মিনিং অফ এআর। এখন এইখানে আপনারা মাথায় রাখতে হবে, এমনিতে আপনি আজীবন পড়ে আসছেন, এআর মানে যখন নাউন করছেন, এআর 2 রকম ভাবে পড়ে আসছেন নাউন হিসেবে। সেটা কি? এআর মানে হচ্ছে ব্রিজ, BREEZE। অনেকে ডাবল ই বলে, মাথায় রাখবেন। ভাইবা বোর্ডে আপনাকে কখনো যদি বলে কমিটি বানান করো, আর আপনি যদি বলেন COMMITTEE, তাহলে ডিসকোয়ালিফাই। ফর্মাল ওয়ে হচ্ছে COMMITTEE। ব্রিজ বানান হচ্ছে BREEZE। ওকে, যদিও আমেরিকানরা জেড রে জি বলে, যেমন জি বাংলা। তাহলে খেয়াল করেন, এয়ার, আবার এয়ার মানে হতে পারে উইন্ড। উইন্ড মানে হচ্ছে ঝোড়ো বাতাস, যে বাতাসে আমার মতো মানুষের টুপি উড়ে যায় বা চুল উড়ে যায়। আর যে বাতাসে নায়িকার শাড়ির আঁচল আলতো করে ওড়ে, মানে হালকা বাতাস, মৃদু বাতাস, সাউন্ড পলিউশন হইতেছে স্যার, এটারে বলা হয়। স্যার সবাইকে আনমিউট করে দেন স্যার। স্যার সবাইকে মিউট করে দেন। সবাই মিউট করে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে দেখেন এয়ার মানে, এয়ার যখন নাউন হয় সমার্থক শব্দ হতে পারে ব্রিজ বা উইন্ড। উইন্ড মানেও বাতাস, ব্রিজ মানেও বাতাস, পার্থক্য আছে। ঝোড়ো বাতাস হচ্ছে উইন্ড, ঝাপটা বাতাস উইন্ড, আর আলতো বাতাস ওই যে বাতাসে নায়িকার শাড়ির আঁচল আলতো আলতো করে উঠবে, সেটা হচ্ছে ব্রিজ। এখন আপনাকে যদি এয়ার লিখে সিনোনিম লিখতে দেয়, তাহলে আপনাকে এই প্যাসেজে নাউন হিসেবে নাই, কিন্তু এই প্যাসেজে এয়ারটা ভার্ব হিসেবে আছে। তার মানে আপনাকে এমসিকিউ যখন করবেন, সিনোনিম হিসেবে আপনাকে ভার্ব খুঁজে বের করতে হবে। ওকে, এই হলো গিয়ে মানে টেক্সটের ঘটনাটা আর কি। আর এরপরে আপনাকে শর্ট কোশ্চেন দেবে। শর্ট কোশ্চেনটা হবে ওপেন এন্ডেড। শর্ট কোশ্চেনটা হবে ওপেন এন্ডেড। আমি জানি না আপনারা কেউ রিসার্চের সাথে জড়িত আছেন কিনা, গবেষণার সাথে কেউ জড়িত আছেন নাকি? আচ্ছা, এখানে একটা বিষয় বলি আমি। দেখেন, আপনারা জাস্ট একটু কমেন্ট করেন দেখি, বলেন তো কোশ্চেন কত প্রকার? কোশ্চেন কত প্রকার? 90% পোলাপাইন ভুল ভাল উত্তর দেয়। কোশ্চেন কত প্রকার? কমেন্ট করেন। সাইদ ভাই লিখছে 2 প্রকার। সাইদ ভাই মাশাআল্লাহ, উনি খুব অ্যাডভান্স লোক। আর কেউ? এনিওয়ান? ও মাই গড, মাশাআল্লাহ। আচ্ছা, 2 প্রকার লিখতেছেন তাই না সাইদ ভাই? আচ্ছা, রুকায়া তো কমেন্ট করেন নাই। সাইদ ভাই, সঞ্জিদা, শিহাব ভাই, রেডমি, লতিফুল। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে কোশ্চেন হচ্ছে টোটাল 4 প্রকার। কয় প্রকার? কোশ্চেন হচ্ছে 4 প্রকার।
ছোটবেলা থেকে পড়ে আসছেন আপনি, ইয়েস নো কোশ্চেন, তারপরে পড়ে আসছেন ডাব্লিউএস কোশ্চেন। যদি বলা হয় স্বয়ং সম্পূর্ণ কোশ্চেন কত প্রকার, তাহলে 2 প্রকার হয়। একজন জিজ্ঞেস করতেছে কমেন্ট কিভাবে করব, এই যে কমেন্ট যেভাবে করছেন এটাই আপনার কমেন্ট, ঠিক আছে? ওই আমার এক বন্ধু ছিল বুঝছেন, আমাদের সাথে ঝগড়া হলে বলতো শালা তোরে কিন্তু বকা দিব। আমি জিজ্ঞেস করতাম তুই এই আমারে বকা না দিয়েই কি বলছিস এই কথা, আপনি কমেন্ট করে জিজ্ঞেস করতেছেন স্যার কমেন্ট জানি কিভাবে করতে হয়। মাশাআল্লাহ, দেখেন আমরা স্বয়ং সম্পূর্ণ প্রশ্নকে 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইয়েস না কোশ্চেন, ডব্লিউএস কোশ্চেন। আরেক রকমের কোশ্চেন আছে ভাই, আপনারা জন্মের পর থেকে পড়ে আসছেন, স্টুডেন্টদের পড়ায় আসছেন, সেটা কি জন্য বললেন না, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। যেমন ধরে নেন আমি এই যে সোনিয়া খাতুনরে বললাম, এ সোনিয়া, তাই না? সোনিয়া কিছু বুঝবে? বুঝবে না। কিন্তু আমি যদি সোনিয়ারে বলি, সোনিয়া গতকালকে আপনি আপনার আম্মুরে নিয়ে নিউ মার্কেটে আসছিলেন, তাই না? তাইলে এটা কোশ্চেন হবে। আমি যদি শুধু আইসাই বলি কি জাহিদ ভাই, তাই না, এটা কোনো কোশ্চেন হবে? হবে, কিন্তু জাহিদ ভাই কিছু বুঝবে না। তাহলে দেখেন একটা সেন্টেন্স বলার পরে আমরা ট্যাগ করে যে কোশ্চেন দেই, যে এটা একটা কোশ্চেন। আরেক রকমের কোশ্চেন আছে যেটাকে বলা হয় চয়েস কোশ্চেন। চয়েস কোশ্চেন কেমন হয়? ধরে নেন কারেন্টের উদাহরণ দেবো, ধরে নেন আমাদের বিপ্লব হোসেন ভাই, খুব ভালো মানুষ, মন বিশাল বড়। বিপ্লব ভাই আমাদেরকে বললো যে স্যার চলেন নিচে চলেন, আপনাদের পেট ভরে খাওয়াবো। তা আমরা বিপ্লব ভাইয়ের সাথে নিচে গেলাম, এবার নিচে নাইমে জিজ্ঞেস করতেছে দাদা চা না কফি। এই যে দেখেন আপনি দুটো শব্দ দিচ্ছেন, চা কফি, এই দুটো কিন্তু প্রশ্ন না, জাস্ট দুটো ওয়ার্ড, কিন্তু আপনি চয়েস করতে বলতেছেন। অথবা জিজ্ঞেস করলেন দাদা টিনা না মিনা, এই যে টিনা নাকি মিনা, ভারত নাকি পাকিস্তান, বাংলাদেশ নাকি উগান্ডা, দুটো শব্দ দিয়ে একটা চয়েস করতে বলাকে চয়েস কোশ্চেন বলা হয়। এই হিসাব করতে গেলে কোশ্চেন হচ্ছে গিয়ে 4 প্রকার। ওকে, তো এই দুটো কোশ্চেন স্বয়ং সম্পূর্ণ নয় বলে আমরা কোশ্চেনকে 2 ভাগে ভাগ করে আসছি। ইয়েস নো কোশ্চেনকে বলা হয় ক্লোজ এন্ডেড কোশ্চেন। ক্লোজ এন্ড মানে হচ্ছে এন্ড মানে প্রান্ত, অর্থাৎ যেই প্রশ্নের উত্তরটা একদম ফিক্সড করা আছে, ক্লোজ আছে, যেমন আপনি হয় ইয়েস বলবেন না হলে নো বলবেন, আর অন্য কোনো দিকে যাওয়ার সুযোগ নাই, সেটাকে বলা হয় ক্লোজ এন্ডেড। আর ডব্লিউএস কোশ্চেনটা এটা হচ্ছে ওপেন এন্ডেড। একই প্রশ্নের উত্তর এক একজন এক এক ভাবে দিতে পারে, ইয়েস নো বলার সুযোগ নাই। ওকে, সাউন্ড এত কম কেন বলতেছে ভাই? সাউন্ড কি খুব কম? আচ্ছা বাকিরা একটু কমেন্ট করেন তো প্লিজ। কয়েকজন সাউন্ড নাই কমেন্ট করতেছেন। সাইদ ভাই বলতেছেন সমস্যা নাই, আব্দুল কাদের ভাই বলতেছেন ওকে, আল্লাহ সবাই বলতেছে ওকে। আরে আম্মাজান ভাইজান, যাদের সাউন্ড ওকে নাই মানে তারা একটু কেটে দিয়ে আরেকবার জয়েন করে দেখেন তো প্লিজ। আচ্ছা এই হচ্ছে ওপেন এন্ডেড। যেমন দেখেন আপনি যদি আমাকে বলেন উইল ইউ হেল্প মি, তুমি কি আমার সাহায্য করবে, আমি যদি করি তাহলে বলবো ইয়েস, না করলে নো, মানে এটার এন্ড প্রান্ত হচ্ছে গিয়ে 2টা ফিক্সড। কিন্তু আপনি যদি আমার এইভাবে প্রশ্ন করতেন হোয়েন উইল ইউ হেল্প মি, আপনি আমাকে কখন সাহায্য করবেন, এই প্রশ্নের উত্তর ফিক্সড না। আমি বলতে পারি সকালে, দুপুরে, রাত্রে, সন্ধ্যায়, রাত 12টায়, 3:30টায়, 4:30টায়, 5:30টায়, জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, গ্রীষ্মকালে, বর্ষাকালে। ওকে, আচ্ছা আবার আপনি যদি আমাকে বলেন হোয়ার উইল ইউ হেল্প মি, এটা হতে পারে বরিশালে, নোয়াখালী, ফরিদপুর, সিলেট, চট্টগ্রাম। তার মানে এটার উত্তর ফিক্স না। যেই প্রশ্নের উত্তর ফিক্স, ইয়েস এবং নোর মধ্যে ফিক্স থাকে, সেটাকে বলা হয় ক্লোজ এন্ডেড। যেটা ফিক্স থাকে না সেটাকে বলা হয় ওপেন এন্ডেড। ওকে, আচ্ছা তো দেখেন আপনাদেরকে যে শর্ট কোশ্চেন গুলো দিবে এগুলো হবে ওপেন এন্ডেড, অর্থাৎ আমাদের এখানে দেখতে পাচ্ছি 205 জন ভাই বোন আছেন। এই 205 জনের প্রশ্নের উত্তর যে 205 জনের মানে একই রকমের এরকম না। ওকে, এই মানে যেই প্রশ্নের উত্তর নানাভাবে লেখা যায়, অনেক রকম উত্তর হতে পারে, সেটাকে বলা হয় ওপেন এন্ডেড কোশ্চেন। এই হলো গিয়ে ঘটনা। আর আমাদের এক ভাই কথা বলতেছিলেন, যে ভাইটা একটু রাগ করছিলেন, যাই হোক রাগ করাটা হয়তো জায়েজ আছে আর কি, তাহলে আমাদের ভাই রাগ করতো না। ওই ভাই আমারে বলতেছিল যে স্যার আমাদের যে জিনিসগুলো নতুন আইটেম আসছে, এই আইটেমগুলো আমাদেরকে যেন আগে করায় দেওয়া হয়। নেক্সট ক্লাস থেকে আমরা নতুন আইটেমে যাবো ইনশাল্লাহ। জেসমিন বলতেছেন স্যার এই ক্লাস কি রেকর্ড থাকবে? ভাই এই ক্লাস কি রেকর্ড থাকবে? কোথায় থাকবে? দিয়ে দেওয়া হবে, আপনাদের গ্রুপে রেকর্ডটা দিয়ে দেওয়া হবে।
ফিগার অফ স্পিচ তো নিউ আইটেম না। জি রুকাইয়া আক্তার এসা, ফিগার অফ স্পিচ নিউ আইটেম না। ফিগার অফ স্পিচ আপনারা পড়ে আসছেন অনার্স ফার্স্ট ইয়ারে, অনার্স ফার্স্ট ইয়ারে আপনারা পড়ে আসছেন। জুমে তো অটো রেকর্ড হয়ে যায়, হ্যাঁ অটো রেকর্ড হয়তো ভাই। আচ্ছা তাহলে খেয়াল করেন কিন্তু এরপরে আসতেছে যেটা ইউজ অফ লিটারারি অ্যান্ড লিঙ্গুইস্টিক ফিচার্স, ডিফারেন্ট জনরাস অফ টেক্সট। আচ্ছা এইখানে আপনারা কি কি পাবেন? এই যে স্টাইলিস্টিক ডিভাইসেস, অর্নামেন্টেশন, বিভিন্ন জানরাগুলো পাবেন। জেনারেল না কিন্তু। স্যার আপনার দেওয়া আগের ক্লাসের পিডিএফটা ডিলিট করে দেওয়া হয়েছে, আর পাই না। আচ্ছা আয়েশা সিদ্দিকা সুমাইয়া, আমি জানি না বাবা। এই আপনাদেরকে শর্ট নোট লিখতে দিবে, ইমেজারি, সিমিলি, মেটাফোর, ট্রাজিক ফ্ল, ট্রাজিক হিরো, এরকম কিছু আইটেম দেয়া আছে। এক ভাই অলরেডি গুনে ফেলছে, বলছে আমাদের 25টা আইটেম দেয়া আছে। যাই হোক আমি গুনে দেখি নাই, ভাই যেহেতু বলছে আমি ভাইয়ের কথা ফেললাম না, মানে 25টা আইটেম আছে আর কি। এই আইটেম গুলারে একদম মুন্নি বদনাম হুই, যেমন আপনারা আইটেম সং শুনে আসছেন, একবারে এই আইটেম গুলারে আইটেম সং এর মতো ঝালাপালা করে ফেলবেন। আইফোন বলতেছেন 22, 22টা আছে, কাম সারছে। এবার শুরু করেন 8 না 20, তাড়াতাড়ি 8 না 20, হ্যাঁ এবার 22 নাকি 25। আচ্ছা ঠিক আছে, এই আর কি। তো আপনাদের সবগুলো ক্লাস, আপনাদের প্রবলেম না থাকলে আমি নেব। এই ক্লাসটা, এই ক্লাসটা আপনাদের সাথে সম্ভবত আরমান ভাই নেবে, ওকে, লিটারারি টার্মের। তবে হ্যাঁ আপনারা যদি লেকচার শিট চান, আমি আপনাকে এইখানে লেকচার শিট দিয়ে হেল্প করতে পারি, ওকে। আর এছাড়াও আপনাদেরকে একটা বইয়ের নাম বলতে পারি, কারণ আপনারা যেহেতু ইংরেজির স্টুডেন্ট, এই বইটা কালেকশনে রাখতে পারেন, খুব কাজে আসবে। যে কোনো লিটারারি টার্ম প্লাস লিটারেচারে বস হইতে পারবেন, এই একটা বই আপনার কালেকশনে থাকা উচিত, সবার থাকা উচিত। বইটা হচ্ছে আ গেটওয়ে টু ইংলিশ লিটারেচার। এস এম শামীম আহমেদের সুপার একটা বই, মানে আপনারা যেহেতু ইংরেজি পড়ে আসছেন, এই বইটা আপনার কালেকশনে থাকা উচিত, সুপার একটা বই। NABC, মফিজুর রহমানের বইটা না, লতিফুল ইসলাম ভাই, NABCর বাপ এটা বলতে পারেন, NABC অফ ইংলিশ লিটারেচার যেটা আছে সেটার বাবা বলতে পারেন এই বইটারে, ওকে। শরীফ ভাইয়ের বইটাও নিতে পারেন, লিটারারি টার্মের পিডিএফ দিয়ে দিবে, সমস্যা নাই। প্রয়োজন আমি বলে দিব না আপনাদেরকে, চাইলে আমিও হেল্প করবি বিষয়ে, সমস্যা নাই, ওকে। বাট ক্লাসটা নিবে আপনাদের আরেকজন স্যার আর কি, লিটারারি টার্মের ক্লাসটা আমি নিব না। আচ্ছা তাহলে আসেন আমরা আমাদের আলোচনায় চলে যাই। হ্যাঁ এবার দুই একজনের কথা বলতে দিব। আপনাদের এর আগে যে ক্লাসগুলো হয়েছিল কোনো টপিক কি বাকি ছিল? একটা চমৎকার কথা বলছে যে এই লিটারারি টার্মগুলো কত পেজের মধ্যে লিখতে হবে। আচ্ছা খুব চমৎকার কথা বলছেন। এটা আপনি 1 পেজে লিখে যদি ভাব প্রকাশ করতে পারেন আলহামদুলিল্লাহ, এনাফ। হ্যাঁ বাট নট মোর দ্যান 2 পেজেস, দরকার নাই। মার্ক কত? 3। 3 মার্কের জন্য কয় পৃষ্ঠা লিখবেন? 1 পেজে লিখতে পারলে এনাফ। এখানে যে কাজটা করবেন দেখেন, আপনি প্রথমে চেষ্টা করবেন এই ওয়ার্ডটার মানে ডেফিনেশন দেয়া, জিনিসটা কি ডেফিনেশন দিবেন, পারলে সেই শব্দটা কোন শব্দ থেকে আসছে, অর্থাৎ অরিজিনটা বলবেন। ওকে ও সরি, হ্যাঁ সরি ভাই, 3টা লিখতে হবে। হ্যাঁ অরিজিনটা দিবেন, তারপরে হচ্ছে গিয়ে এক্সাম্পল দিবেন, আর এক্সাম্পলটা হবে ডেফিনেটলি অথেন্টিক। অথেন্টিক বলতে ওই যে ধরে নেন আপনি পড়তেছেন কথার কথা আর কি, আপনি অ্যালিটারেশন লিখতেছেন। অ্যালিটারেশন কি জিনিস? ধরে নেন আমি লিখলাম দিনা ডিড নট ডু দা ডিড ইন ডিউ ডেট। দেখেন অ্যালিটারেশন মানে হচ্ছে সেন্টেন্সের অধিকাংশ বা একাধিক
ওয়ার্ডের ফার্স্ট লেটার যেটা, অর্থাৎ কনসোনেন্ট যেটা আর কি, এটার রিপিটেশন হওয়া। ওকে, তো কনসোনেন্টের রিপিটেশনের নামই হচ্ছে মূলত অ্যালিটারেশন। এখন অ্যালিটারেশন নিয়ে আপনি বিভিন্ন বই থেকে দিতে পারেন, অথবা যেমন দেখেন আমি যে লিখে দিলাম ডিনা, ডিড নট ডু দা, ডিড ইন ডিউ ডেট। ডিনা কাজটা নির্দিষ্ট সময়ে সম্পন্ন করতে পারে নাই বা করে নাই। তাহলে দেখেন এই যে ডিনার ডি, ডিডের ডি, ডুয়ের ডি, ডিডের ডি, ডিউয়ের ডি, ডেইটের ডি। সেম ঘটনা বাংলায় পড়ে আসছেন অনুপ্রাস হিসেবে। বাংলায় পড়েছেন চুলতার, কবেকার, অন্ধকার, বিদিশার, দিশা। এছাড়াও আপনারা কমলাকান্তের একটা কথা শুনে আসছেন, কমলাকান্তের কনিষ্ঠ কন্যা কাকলি কাকাকে কহিল কাকা, কাক কেন কাকা করে? কাকা কহিল কাকা করা কাকের কাজ, কাজেই কাক কা কা করে। এটাও কিন্তু একটা অ্যালিটারেশন, যেটাকে বাংলায় অনুপ্রাসের কাতারে ফেলে আর কি। তো এগুলো আপনাদেরকে যখন পড়াবে স্যার, তখন আপনাদেরকে ওয়ান বাই ওয়ান ব্যাখ্যা দিয়ে দিয়ে পড়াবে ইনশাল্লাহ। আচ্ছা, কয়েকজন হাত তুলতেছেন। জি শামীম ভাই বলেন। খায়রুল ভাই বলেন, কথা কয় না তো। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই বলেন। স্যার হচ্ছে অরিজিন ডেফিনেশনটা আমরা লিখবো, এট দ্য সেম টাইম ফিচার আছে, ফিচার কি লিখতে হবে? হ্যাঁ ফিচার হ্যাঁ, গুলো ফিচার আমি বলতে ভুলে গেছি ভাই। হ্যাঁ, বলতে ভুলে গেছি। হ্যাঁ, এই ফিচার লিখবেন, ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স লিখে এক্সাম্পল দিলেন। ওকে, হ্যাঁ রুকাইয়া, যেটা আপনার টাং টুইস্টার হিসেবে পড়ে আসছেন। হ্যাঁ সানজিদা বলেন, আপনাকে অনেকবার বললাম তো, আপনি তো কথা বলেন না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলেন স্যার। স্যার আমরা তো সবাই ইংলিশ থেকে পড়াশোনা করছি, তো ওই যে গ্রামারের কথা যে বললেন, আমাদেরকে গ্রামার সাইডটা না পড়ালেও একটু মানে কিভাবে আসবে ওই ইয়েগুলা দিয়ে দিলে, এক্সাম্পল গুলা দিলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো না। এরপরে আমরা মানে এই সাইডগুলো আগে শেষ করবো আর কি, গ্রামার শেষের দিকে ধরবো। আমরা ওই মিক্সড হিসেবে প্রত্যেকটা গ্রামাটিক্যাল টপিক নিয়ে 20টা 25টা 30টা করে কোশ্চেন সলভ করা দেবো ইনশাল্লাহ। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, মোস্ট ওয়েলকাম। তাহলে আসেন, আপনাদের কোনো টপিক বাকি আছে কিনা? হোমওয়ার্ক দিয়েছিলাম, করেছেন কে কে? আচ্ছা দাঁড়ান, আমি ওই সব হাত নামাই দিচ্ছি। হোমওয়ার্ক গুলো করছেন যারা যারা, একটু হাত তোলেন প্লিজ। একজনও করেন নাই? আফরিন জাহান করছে, মাশাআল্লাহ। আল্লাহ বেহেশত নসিব করে দিবে আপনাকে, আজকেই না আর কি, মানে আগাম দোয়া দিয়ে দিলাম আম্মা জান। ইব্রাহিম ভাই, আপনার হাসিটা অনেক সুন্দর, ফটোকপি করে দিবেন, আমার বাড়িওয়ালার মহিলারে দিব আজকে, তাহলে 1 মাসের ভাড়া শেষ। ইব্রাহিম খলিল ভাই, ভাইয়ের হাসিটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আচ্ছা, এই তো অনেকেই করেছেন, বাকিরা করেন নাই না? ভাই এত পেজ কিভাবে সম্ভব? ভাই সহজ কথা বলি, দেখেন আপনি একটু ফাঁকা ফাঁকা করে লিখলেন। প্রথমে আপনি সংজ্ঞাটা লিখলেন, লিখে দেখেন কবিতার লাইন তো আপনার পাশাপাশি লেখার দরকার নাই। আপনি দেখা গেছে এ বি দিয়ে 2টা উদাহরণ দিলেন, এ দিয়ে একটা উদাহরণ দিলেন, এই যে 1 লাইন 2 লাইন, বি দিয়ে আরেকটা উদাহরণ দিলেন, ঝামেলা শেষ। এতেই তো অর্ধেক পৃষ্ঠা পড়ে যাবে। হোমওয়ার্ক কোথায় সাবমিট করব? রুকায়া বলতেছেন হোমওয়ার্ক কোথায় সাবমিট করব? এটা আপনাদেরকে বলে দিবে কোথায় সাবমিট করতে হবে। বলছিল কি স্যার জাহিদ ভাই, মানে হোমওয়ার্ক গুলো কোথায় সাবমিট করবে? গ্রুপে দিবে? কোন গ্রুপে? আপনাদের কি কোনো গ্রুপ আছে? মেহির ভাই, আপনাদের গ্রুপ আছে তো নাকি? আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে গ্রুপে দিয়ে দিলেই হবে। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার লিটারের যে টার্ম গুলো আছে, তো এই হ্যাঁ দেখা যাচ্ছে যে এক একটা বইতে এক এক রকম ভাবে দেওয়া আছে, কোনো কোনো বইতে হ্যাঁ, দেখা যাচ্ছে যে শব্দগুলো কঠিন করে দেওয়া আছে, আবার উদাহরণগুলো কঠিন করে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আপনারা যদি নিজের ভাষা করে সহজ সরল ভাবে যদি লিখে যদি একটা পিডিএফ আকারে দিতেন, যেটা আমরা সহজে মুখস্থ করতে পারতাম বা সহজে লিখতে পারতাম, সেটা আমাদের জন্য বেটার হতো। আচ্ছা ঠিক আছে, আমি এটা পয়েন্টটা নোট করে রাখতেছি, দাঁড়ান। ভালো কথা বলছেন। আর আপনাদের কোনো সাজেশন? স্যার একটা আছে হ্যাঁ বলেন। স্যার, এই যে প্যারাফ্রেজ, তারপর হচ্ছে প্রবলেম সলিউশন আর হচ্ছে আনসিন প্যাসেজ, স্যার এই 3টা লিটার টার্ম যদিও আমরা আগে থেকে পারি, আমরা আচ্ছা, যেহেতু একটা লিটারারি কোর্স টার্মের নোট, আর কি বলছেন? প্যারাফ্রেজ। স্যার প্যারাফ্রেজ, প্রবলেম সলিউশন আর আনসিন প্যাসেজ।
স্যার এগুলোর যেহেতু প্রিভিয়াস কোনো কোশ্চেনও না, এগুলোর জন্য আমাদেরকে যদি পিডিএফ দেওয়া হয় তাহলে অনেক উপকার হইতো, যে আমরা এগুলা থেকে আহ, এক্সারসাইজ। আচ্ছা, চমৎকার কথা বলছেন। এখানে একটা বিষয় বলে রাখি, আনসিন প্যাসেজের আমরা কিছু নোট দিব আপনাদের প্র্যাকটিসের জন্য। আনসিন প্যাসেজ কমন পাবেন না। স্যার প্র্যাকটিসের জন্যই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, প্র্যাকটিসের জন্য ইনশাল্লাহ। মানে প্রশ্নের ধরন কমন পাবেন, মানে প্যাসেজ কমন পাবেন না। কপাল ভালো হলে কমন পেতে পারেন, কিন্তু আমার মনে হয় না আপনাদের কপাল এত ভালো হবে আর কি। জি স্যার। স্যার এই জন্য স্যার এগুলোর জন্য তো কোনো প্রিভিয়াস কোশ্চেন আমরা প্র্যাকটিস করতে পারতেছি না। আপনারা যদি এগুলোর জন্য পিডিএফ দেন আমাদেরকে একটু দ্রুত, তাহলে আর কি উপকার হতো স্যার। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি বাবা, আসলে আমাদের অনেকগুলো ক্লাস থাকে তো, মানে আমি চাইলেও এমন না যে শুধু আপনাদের ব্যাচের জন্য মানে আমি আমারে শুধু রাখছে, বুঝছেন। ওই চাইলেও মানে আমার অনেক ইচ্ছা থাকে, আমাদের অনেক ইচ্ছা থাকে, যেমন আমি পার্সোনালি বলতেছি আর কি। আমি যদি আপনাদেরকে প্রত্যেকটা টপিক 1 বাই 1 নোট করে দিতে পারতাম, মানে আমার চাইতে সুখী মনে হয়। একদম অনেস্টলি স্পিকিং, আল্লাহ শুনতেছে মিথ্যা কথা বললে, আমার অনেক ভালো লাগতো। এখন সমস্যা হচ্ছে বাবা, আমাদের তো আরো ক্লাস নিতে হয়, চাইলেও পারি না। তাহলে একটা কাজ করবো না, আহ, আপনাদেরকে একবারে সবগুলো না দিয়ে যদি অল্প অল্প করে দেওয়া হয়, সমস্যা নাই তো? তার লিটার টার্ম গুলো যেহেতু, স্যার আমি একটু কথা বলি। জি স্যার বলেন। লিটার টার্ম গুলা যারা আশা করি অনার্স ইংলিশ থেকে করছে, তারা এই যে এবিসি একটা বই আছে স্যার, বিভিন্ন সোর্স আছে এবং অনেকেই জানে, এবং কলেজ লেভেলে যারা দিবে তারাও পাইছে এই কোশ্চেন গুলা, কলেজ লেভেলেরও প্রিভিয়াস কোশ্চেন আসছিল। হ্যাঁ হ্যাঁ কিন্তু আমাদের ওই যে প্যাসেজ, আনসিন প্যাসেজ, প্রবলেম সলিউশন, প্যারাপ্যারাস, এই তিনটা একদম টোটালি আমাদের এক্সারসাইজের ভিতরে নাই আর কি। তো ওই জন্য ওগুলা যদি একটু আগে দেওয়া হয়, আর লিটার টার্মটা একটু পরে, মানে সিরিয়াল মেনটেন করতে গেলে, তা তাহলে মনে আপনারা হয় ভালো হয়, যেহেতু প্যারাফ্রেজিংটা ওগুলো। শুনে ভয় পাচ্ছেন। মজার ব্যাপার কি জানেন, আপনারা প্রত্যেকে প্যারাফ্রেজিং পড়ে আসছেন, কিন্তু আপনাদের মনে নাই, বুঝছেন। আচ্ছা আমি বলি দেখেন, প্যারাফ্রেজিং আপনারা সবাই পড়ছেন, আপনারা জানেন না। শোনেন, যে ভদ্রলোক প্যারাফ্রেজিং জানে না, ওনার জীবনে কোনোদিনও প্যাসেজ থেকে প্রশ্নের উত্তর সমাধান করা সম্ভব না। এই দেখেন, প্যারাফ্রেজিং এর কথা আসলো তো আমি বলি দেখেন, আপনাকে একটা প্যাসেজ দিবে না, প্যাসেজ প্যাসেজ জি দিয়ে প্যাসেজ স্যার। থেকে প্রশ্ন থাকবে তো। এই প্রশ্নের উত্তর যখন আপনি লিখবেন, তখন কি আপনি হুবহু লিখবেন? হুবহু লিখলে কিন্তু বাবা নাম্বার পাবেন না, নাম্বার কাটা যাবে। প্যারাফ্রেজ করতে হবে। আপনারা প্যারাফ্রেজ নাম শুনেই মনে হয় ভয় পাচ্ছেন। আমি বলি দেখেন, আচ্ছা এই প্যারাফ্রেজ বা প্যারাফ্রেজিং যে জিনিসটা, আমি একবারে সহজ করে বলি, নেগেটিভলি নিয়েন না। ধরেন আপনি একজনকে বলতেছেন দাদা অথবা দিদি আই লাভ ইউ। ধরেন আই লাভ ইউ বললে আপনার এসে ঝাড়ু নিয়ে দৌড়ানি দিতে পারে, তা আপনি এই কথাটাই বলবেন, একটু ঘুরায় বলবেন। তাহলে কি বলতে পারেন? দ্য সেকেন্ড লাইন অফ দ্য ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন। এটাই হচ্ছে প্যারাফ্রেজিং। আপনি যদি বলেন শি ইজ, কি বলবো আমরা, মাইজার, সেটা কিপটা, এটারই আপনি একটু ঘুরায় বলেন। আপনি বলেন শি ইজ স্টিনজি। এটাই হচ্ছে প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং মানে হচ্ছে আপনি যেই কথাটা বলা আছে এইটারে আপনি একটু ডিফারেন্ট ওয়েতে এক্সপ্রেস করবেন, সেম কথা আর কি। এটারই আপনি বলতে পারতেন শি ইজ আ ক্লোজ ফিস্টেড লেডি। এই হচ্ছে প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং কিচ্ছু না, আপনার একটা কবিতা দিবে, এই কবিতা পড়ে কবিতার লাইনগুলো যা বোঝাচ্ছে আপনি সেটাই দিয়ে দিলেন। এই স্যার আপনার একটা টেক্সট কবিতাগুলা কি দিতে পারে, কমনের মধ্যে থেকে টেক্সট পড়ে আসবে? যা বুঝছেন আপনি সেটাকে প্যারাফ্রেজ করবেন। তবে স্যার প্যারাফ্রেজ করার কবিতাগুলো কি অনেকগুলো ওয়ে কমন? আছে। এক, আপনি এটাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মাধ্যমে করতে পারেন, এটা একটা। দুই, আপনি ভয়েস চেঞ্জ করে করতে পারেন, এভাবে পারেন। তিন, আপনি ওয়ার্ড অর্ডার চেঞ্জ করে দিয়ে করতে পারেন। যেমন দেখেন আমি এখানে ওয়ার্ড অর্ডার চেঞ্জ করছি। এখানে ছিল মাইজার, দেখেন মাইজার শব্দটা হচ্ছে একটা নাউন, যার বাংলা হচ্ছে কৃপণ, কিপটা। স্টিনজি মানে হচ্ছে কৃপণ। পার্থক্যটা হলো নাউনরে অ্যাডজেক্টিভ বানাই দিছি, মানে সেম কথাই বলবো আমি, বাট একটু ঘুরায় বলবো। এটার নামই হচ্ছে প্যারাফ্রেজিং। স্যার প্যারাফ্রেজের পয়েম গুলা কি কমনের মধ্যে থেকে আসে? হ্যাঁ হ্যাঁ, স্যার এই যে যে কবিতা থেকে প্যারাফ্রেজটা আসে, ওগুলা কি কমনের মধ্যে থেকে আসবে কবিতাগুলা? আপনার এটা তো গ্যারান্টি দিয়ে বলা যাইতেছে না বাবা, এটা গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। তবে আপনি ইন্টারমিডিয়েট থেকে শুরু করে, অনেকে জানেও না যে ইন্টারমিডিয়েটে কিন্তু কবিতা থাকে, এটা তো জানেন।
জি স্যার, হ্যাঁ, পয়েন্টস ইন্টারমিডিয়েট টেক্সট বুকের যে কবিতাগুলো আর আপনার অনার্স 4th ইয়ার পর্যন্ত যে কবিতাগুলো পড়ে আসছেন আর কি, মাস্টার্সের গুলো কম থাকে, তো হিউজ পরিমাণ। হিউজ পরিমাণ। এখন কি করবেন? তাহলে একটা কাজ করতে পারেন, আমি আপনাদেরকে একটু আগে একটা বইয়ের নাম লিখে দিয়েছিলাম, মনে আছে আপনাদের? গেটওয়ে টু ইংলিশ লিটারেচার। এখানে বিখ্যাত বিখ্যাত কবিতাগুলোর সারমর্ম বাংলায় দেওয়া আছে, ইংরেজিতেও দেওয়া আছে, প্যারাফ্রেজ করে দেওয়া আছে। 200-300 টাকা হয়তো খরচ হবে, কিন্তু বইটা কালেকশনে রাখেন, কাজে লাগবে। এছাড়া আপনার কাছে তো বইগুলো আছেই, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আসেন বাবা, এবার আমার হোমওয়ার্ক গুলো আপনারা জমা দিবেন, এই মানে বলবেন আর কি, দেখি আপনারা কতটুকু করলেন। ভাই কই গেল? আসে না যে, এই যে পাওয়ার পয়েন্টটা, ও মিনিমাইজ করে তারপর আনতে হবে, চলে গেছে নাকি? আমি দিলাম, আসলো না কেন? আমি গরিব মনে হয়, তাই না? আচ্ছা, ওকে, দেখেন, আমি আপনাদেরকে ট্রান্সলেশন দিয়েছিলাম, আপনারা অনেকে করেছিলেন, কেউ কেউ হয়তো মনে হয় করেন নাই। যারা করেন নাই তারা স্ক্রিনশট নিয়ে নিয়ে নেক্সটে জমা দিয়েন। দেখেন, স্যার আমাদেরকে বলে দিয়েছে সবাইরে যে এই ক্লাসে যা পড়া হবে পরের ক্লাসে আমরা কিন্তু র্যান্ডমলি কয়েকজনকে প্রশ্ন করব, উত্তর না দিতে পারলে খবর আছে। স্যার বলে দিছে এটা। হ্যাঁ, মুকুল স্যারের এটা নির্দেশনা আছে যে আপনারা, আমরা আপনাদেরকে র্যান্ডমলি, হ্যাঁ, দৈব চয়ন বলা হয় আর কি, এটা দৈব চয়নের মাধ্যমে আমরা আপনাদের কয়েকজনের প্রশ্ন করব, বিগত ক্লাসের পড়াগুলো, এগুলো আপনারা উত্তর দিবেন। আই হ্যাভ আ কোশ্চেন বললেন আপনি হাত তোলেন ভাই, প্লিজ একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, এটা আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া ছিল, মনে আছে না ভুলে গেছেন? যাক, আমাদের স্টুডেন্টরা সবাই ভুলে গেছে, যাক মাশাআল্লাহ, গুড। আচ্ছা, সমস্যা নাই। নাইট ভাই, হোমওয়ার্ক দেওয়া হয়েছিল না ভাই? জি স্যার, জি স্যার, আচ্ছা, করছিলেন এটা? জি জি জি। যাক মাশাআল্লাহ। আচ্ছা, ওকে, তাহলে আসেন, গত ক্লাসে আমরা একটা কথা বলছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, সাবজেক্ট নিজে কাজ করলে অ্যাক্টিভ, না করলে প্যাসিভ, তাই না? আমি একটা বাক্য লিখতেছি, আমাদেরকে আব্দুল কাদের ভাই কমেন্ট করবেন, মুখে না বললে হবে। হ্যাঁ, আব্দুল কাদের ভাই বলবেন এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। The box was painted blue. কাদের ভাই, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? স্যার এটা প্যাসিভ। আচ্ছা, আব্দুল কাদের ভাই বলতেছেন প্যাসিভ, ধন্যবাদ। তাহলে আসেন আমরা একটা প্যাসেজ অনুবাদ করি। একটা বড় প্যাসেজ দেয়া ছিল, আপনাদেরকে অনুবাদের জন্য দিয়েছিলাম। খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, দেখেন, আপনাদের এত বড় থাকবে না, আপনাদের থাকবে 3 থেকে 5 লাইন আর কি। চা একটা খুবই জনপ্রিয় পানীয়, পানীয়র ইংরেজি কি বলতে পারবেন? লিকুইড। স্যার বেভারেজ। এটা আপনি বলতে পারেন ড্রিঙ্ক, বলতে পারেন লিকার, চমৎকার এটার একটা ইংরেজি আছে বেভারেজ। তাহলে এই লাইন আমার মনে হয় না বললেও চলবে। ওকে, চা একটি খুবই জনপ্রিয় পানীয়, বলেন এখানে ভার্ব কোনটা? ইজ, এই তো মাশাআল্লাহ, জোহরা, ধন্যবাদ। তাহলে আসলে আমরা লাইন বাই লাইনে যাচ্ছি। চা একটা জনপ্রিয় পানীয়, জাস্ট একটু কমেন্ট করেন, মুখে বলতে হবে না। এই সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ? এ অর বি, এ অর পি, দ্রুত লেখেন। আচ্ছা, ধন্যবাদ, এই তো মাশাআল্লাহ। এবার দেখেন, বাংলাদেশের সিলেট বিভাগে ব্যাপক পরিমাণ চা উৎপাদন করা হয়, কমেন্ট করেন, অ্যাক্টিভ না প্যাসিভ? ডেফিনেটলি এটা প্যাসিভ। খেয়াল করেন, যখন, মাথায় রাখেন কিন্তু খুব কাজে লাগবে এটা, যখন কোনো কাজ করা হয় কিন্তু কাজটা কে করে সেটা উল্লেখ থাকবে না, কনফার্ম সেটা প্যাসিভ ভয়েস। আপনি যদি বলেন যে বাংলাদেশে ধান উৎপাদন করা হয়,
আমরা কিন্তু বলি না বাংলাদেশে কৃষকদের দ্বারা ধান উৎপাদন করা হয়। যখন একটা কাজ করা হয় এটাই মুখ্য, কে করে মুখ্য নয়, তখন সেটা প্যাসিভ। এই যে এটা হয়ে গেছে প্যাসিভ। আচ্ছা, প্রথম বাক্যটা ছিল অ্যাক্টিভ। এবার আসেন পরের বাক্যটাতে আমরা যাই। চা পাতা থেকে চা পাতি বা চায়ের গুঁড়া বানাতে বেশ দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করতে হয়। অ্যাক্টিভ না প্যাসিভ? হ্যাঁ, মিতু বলতেছেন অ্যাক্টিভ, রাকিব ভাই প্যাসিভ, বেলাল ভাই প্যাসিভ। এর মজার ব্যাপার হচ্ছে এটা বোথ অ্যাক্টিভ অথবা প্যাসিভ দুটো দিয়ে লেখা যেতে পারে। এবার বলেন পরের বাক্যটা। এজন্য প্রথমে চা গাছের কচি পাতাগুলোকে ছেঁড়া হয় এবং কারখানায় নিয়ে যাওয়া হয়। অ্যাক্টিভ না প্যাসিভ? শারমিন, অসীন, আয়শা সিদ্দিকা, অনুরুদ্ধ, জোহরা, ভিভো। আচ্ছা, নাম এত দ্রুত উঠতেছে আমি দেখতে পাচ্ছি না। এটাকে চমৎকার নাম তো, ডরথি। এই ডরথি কি সুন্দর নাম। ডরথি, আচ্ছা, চমৎকার নাম আপনার। এরপরে দেখেন এটাও প্যাসিভ। সেখানে পাতাগুলোকে ওজন করা হয় এবং আহারে, আসেন আমরা ধাপে ধাপে সলভ করে তারপর এদিকে চলে আসি। চা একটা জনপ্রিয় পানীয়। দেখেন আমি বলেছিলাম চারটা ভার্ব, একটা হচ্ছে হয়, আর একটা হলো হন, আর একটা হচ্ছে হলো, আর একটা হলো আছে। এই শব্দগুলো বলার দরকার হয় না। আপনার বলতে হবে না সে হয় আমার বাপ, সে হয় আমার বাবা, বলার দরকার নাই। তিনি আমার বাবা। হ্যাঁ, তিনি হন আমার ভাই, দরকার নাই, আপনি বলেন তিনি আমার ভাই। ওকে। আচ্ছা, চা হলো একটি জনপ্রিয় পানীয়, বলার দরকার নাই। তাহলে আপনি কি বলতে পারেন? টি ইজ আ পপুলার, খুবই আছে তাই না? ভেরি বলতে পারেন, হাইলি বলতে পারেন, এক্সট্রিমলি বলতে পারেন, পপুলার। পপুলার না বলে আপনি সেলিব্রেটেড বলতে পারেন, আপনার কাছে যেটা ভালো লাগে বললেন, সমস্যা নাই। ড্রিঙ্ক, আর আমি বেভারেজ লিখলাম। এবার আসতে দেখেন বাংলাদেশের সিলেট বিভাগে ব্যাপক পরিমাণ, সরি এটা একারটা হবে না, বাংলাদেশের সিলেট বিভাগে ব্যাপক পরিমাণ চা উৎপাদন করা হয়। আপনার আমার ফার্স্ট কাজ হচ্ছে ভার্ব কোনটা খুঁজে বের করা। এখানে উৎপাদন করা হয়, এটা হচ্ছে আমাদের ভার্ব। এবার আপনি প্রশ্ন করেন কি উৎপাদন করা হয়? ব্যাপক পরিমাণ চা উৎপাদন করা হয়, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। কিন্তু উৎপাদনটা কে করে আমি জানি না। ফারজানা আক্তার, আমার জানা মতো নতুন সিলেবাস অনুযায়ী এখনো বই বের হয় নাই। ওকে, আমার জানা মতো এখনো বই বের হয়নি। আচ্ছা, আর বাকিটা হচ্ছে এক্সট্রা পার্ট। তাহলে আসেন, আমরা জানি সাবজেক্টকে কিছু করা হয়, লাস্ট ক্লাসে লিখে দিয়েছিলাম। সাবজেক্টকে কিছু করা হয়, স্ট্রাকচার বলেন, খুব দ্রুত বলেন। সাবজেক্টকে কিছু করা হয়, সাবজেক্ট করে না, সাবজেক্টকে করা হয়। তাহলে কি লিখবেন? সাবজেক্ট, এরপরে এম ইজ আর প্লাস V3। তাহলে সাবজেক্ট হচ্ছে ব্যাপক পরিমাণ চা, তাহলে আপনি বলতে পারেন হিউজ অ্যামাউন্ট অফ টি। এই যে আমাদের সাবজেক্ট চলে আসছে। উৎপাদন করা হয়, এই তো মাশাআল্লাহ বেলাল ভাই, ধন্যবাদ। এই তো মাশাআল্লাহ মুক্তাদ, চমৎকার হয়েছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে দেখেন হিউজ অ্যামাউন্ট অফ টি ইজ গ্রোন অর প্রডিউসড। কোথায়? সিলেট বিভাগে। তাহলে দেখেন আপনাদের মনে আছে তো আমি বলেছিলাম বিভক্তি থাকলে প্রিপোজিশন বসে, প্রিপোজিশন থাকলে বিভক্তি বসে। তাহলে দেখেন ইন দা সিলেট ডিভিশন অফ বাংলাদেশ। কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন প্লিজ।
কারো কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন, না থাকলে পরের লাইনগুলো আপনারা করে দিবেন। এক ভাই, ও সরি, এক বোন প্রশ্ন করলো আর লট অফ লেখা যাবে কিনা। জি ভাই নাহিদ ভাই, এই লট অফ লেখা যাবে, সমস্যা নাই। হিউজ লেখা যাবে, আর হিউজ কোয়ান্টিটি অফ লেখা যাবে। ধন্যবাদ, যাবে। স্মৃতি লেখা যাবে, কাল্টিভেটেড লেখা যাবে, প্রডিউস লেখা যাবে, সমস্যা নাই। কিন্তু ভাই এখানে তো বিভাগ বলছে। আপু, আপু না ভাই, কে যেন প্রশ্ন করলো ডিভিশন না লিখে, ডিভিশন না লিখে ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট তো আর ডিভিশন তো এক না বাবা। ডিস্ট্রিক্ট হচ্ছে জেলা, জেলার চাইতে বড় বিভাগ না, বড়টারে ছোট বানান না। আচ্ছা আসেন, এইবার আসেন ওস্তাদ। চা পাতা থেকে চাপাতি বানানোর জন্য বা বানাতে আপনাদেরকে বলেছি কিনা মনে নাই, আবার মনে করাই দেই। মাথায় রেখেন, সাধারণত যার সাথে টু থাকে তার শেষে তে যুক্ত হয়। যেমন আপনি যদি বলেন টু ইট, বাংলা হবে খেতে। যদি বলেন টু গো, বাংলা হবে যেতে। ওকে, ওকে, এরপর থেকে ছোট ছোট করে দেবো। আচ্ছা তাহলে দেখেন তো, চা পাতা থেকে চাপাতি বা চায়ের গুঁড়া বানাতে বেশ দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এখানে জাস্ট ভার্ব কোনটা বাবা? অনুসরণ করতে হয় বা অনুসরণ করা হয়, এটা হচ্ছে আমাদের ভার্ব। কি অনুসরণ করা হয়? দীর্ঘ প্রক্রিয়া, এটা হচ্ছে সাবজেক্ট। খেয়াল করেন তো, এই প্রক্রিয়াটা কে অনুসরণ করে সেটা কি উল্লেখ আছে? নাই। না থাকলে সেটা প্যাসিভ, আর প্যাসিভ হলে অবশ্যই আপনাকে সাবজেক্ট, এরপরে বি ভার্ব প্লাস V3 লিখতে হবে। এটা একদম কনফার্ম, এটা একটু মাথায় রাখেন যে প্যাসিভ মানেই সাবজেক্ট, বি ভার্ব, V3 লিখতে হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে দীর্ঘ প্রক্রিয়া। একটা দীর্ঘ প্রক্রিয়া বা বেশ দীর্ঘ প্রক্রিয়া, এই তো মাশাআল্লাহ, ফারজানা স্মৃতি অলরেডি লিখে ফেলছেন, ধন্যবাদ। আ লং প্রসেস, হ্যাঁ বলতে পারেন। আ লং প্রসেস, অর বাঙালিদের মতো উচ্চারণ করলে বলবেন প্রসিডিওর, যেটা ব্রিটিশদের মতো প্রসেসজা, হ্যাঁ, নট প্রসিডিওর। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন, করতে হয় বা করা হয়। করতে হয় বললে হ্যাজ টু বি ফলোড, আর যদি করা হয় বলেন তাহলে আসতেছে ইজ ফলোড। এই যে দেখেন হয়ে গেছে, আমার কাজ হয়ে গেল সাবজেক্ট নেয়া। এই যে আ লং প্রসেস অর প্রসিজার, এরপরে বিভার্ব ইজ ফলোড। এই যে দেখেন হয়ে গেছে, একটা দীর্ঘ প্রসেস ফলো করা হয়। কেন ফলো করা হয়? চা পাতা থেকে চা পাতি বানাতে। তাহলে মনে আছে তো বাবা, যার শেষে তে থাকে তার সামনে টু হয়। তাহলে আমরা বলবো টু মেক টি পাউডার, থেকে কি থেকে? ফ্রম চা পাতা। চা পাতার ইংরেজি হচ্ছে টি লিভস। অনেকে বলতে পারেন স্যার লিফ কেন হলো না? কারণ চা পাতি যখন বানানো হয় তখন একটা পাতা থেকে বানানো হয় না, একাধিক পাতা থেকে বানানো হয়। এ দেখেন হয়ে গেছে। এবার আপনাদের কাজ 4 নাম্বারটা আপনারা কমেন্ট করবেন। যারা আগের লাইনগুলো লেখেন নাই, নাহিদ ভাই লেন্দি প্রসেস বলছেন, হবে, সমস্যা নাই, চমৎকার হয়েছে ভাই। কয়েকজন কমেন্ট করলেন। এটা কে? অপো CPH, সাথে একটু নাম লিখে দিন। জাপানি নাম না? That's why tender leaves of tea tree are taken to tea factory. ফারজানা স্মৃতি, সুন্দর হচ্ছে স্যার। এটা কি হবে? Making tea powder from tea leaves must be followed a long process. Making tea powder from tea leaves must be followed with a long process হতো। আফরিন জাহান, চমৎকার হয়েছে। এই তো, আপনারা তো মারাত্মক অনুবাদ করেন, মাশাআল্লাহ। আচ্ছা ওকে, তাহলে আসেন, লাস্টেরটা আপনাদেরকে দেওয়া হয়েছিল এজন্য।
এজন্য কি বলবেন? দিস ইজ হোয়াই। দেখেন এগুলাকেই বলা হয়, আপনি বলতে পারেন দে আর ফোর, এটা আরো চমৎকার হয়, ফর্মাল হয় আর কি। আর কিছু না পারলে লিখে দেন ফর দিস রিজন। এজন্য প্রথমে চা গাছের কচি পাতাকে ছেঁড়া হয় এবং কারখানায় নিয়ে যাওয়া হয়। তাহলে দেখেন তো, কচি পাতা ছেঁড়া হয়, চা পাতা কি নিজে নিজের ছেড়ে না। তাহলে সাবজেক্ট হচ্ছে কচি পাতা, ছেঁড়া হয় হচ্ছে ভার্ব। কারখানায় নিয়ে যাওয়া হয়, এই যে দেখেন নিয়ে যাওয়া হয়, এতটুকু হচ্ছে ভার্ব। কাকে নেওয়া হয়? কচি পাতাগুলোকে। তাহলে আমি একটা ডিফারেন্ট কালার ইউজ করি এজন্য। তাহলে আমি ছোট্ট করে লিখতেছি therefore, প্রথমে চা গাছের কচি পাতাগুলোকে, প্রথমের ইংরেজি কি বাবা? ফার্স্টলি অথবা অ্যাট ফার্স্ট। চা গাছের কচি পাতাগুলোকে, দা টেন্ডার লিভস অফ টি প্ল্যান্টস। টি প্ল্যান্টস না বললে হতো, কারণ আমরা এর আগে একবার অলরেডি টি প্ল্যান্টস বলে ফেলছি। দেখেন, ফার্স্টলি দ্য টেন্ডার লিভস অফ টি প্ল্যান্টস ছেঁড়া হয়, আর প্লাগ। এখন বলতে পারেন স্যার আপনি আর কেন লিখলেন? বাবা, পাতা তো একটা না, একাধিক, তাই আমরা আর লিখলাম। কোনো কিছু গাছ থেকে ছেঁড়া বা তোলার ক্ষেত্রে ইংরেজি হচ্ছে প্লাগ। এই দেখেন প্রথমে চা গাছের পাতাগুলোকে, কচি পাতাগুলোকে ছেঁড়া হয়, হয়ে গেছে। এবং তাহলে আমরা লিখি অ্যান্ড কারখানায় নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, আমরা কিন্তু তাহলে বলতে পারতাম দে আর, এটা উজ্জ্বল রাখতে পারি আমরা, তাহলে আরটাকে উজ্জ্বল রাখতে পারি, দে আর টেকেন টু দা ফ্যাক্টরি। আমরা দুনিয়াতে যত টরি উচ্চারণ পাই, এগুলো উচ্চারণ হয় ট্রি। অ্যান্ড টেকেন টু দ্য ফ্যাক্টরি, এই যে দেখেন চা গাছের পাতাগুলোকে ছেঁড়া হয় এবং ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, কারো কোনো কথা থাকলে বলতে পারেন এর মধ্যে, আনমিউট করে। হ্যাঁ, আফরিন জাহান হাত তুলেছেন, বলেন। স্যামসাং SM হাত তুলেছিলেন, একটু কথা বলেন, আনমিউট করে কথা বলেন। স্যার এখানে আমি বলতে চাইছিলাম অনেক সময় অনুবাদ করার সময় স্যার অনেক শব্দ ইউজ করা হয় বা অনেক ভার্ব, যেমন আমি এর আগে একটা প্রশ্ন করছিলাম যে মাস্ট বি, যেমন এখানে ফার্স্টলি না দিয়ে ফার্স্ট অফ অল বা হ্যাঁ, দেয়ারফর না ফার্স্ট দিয়ে অফ যে অল দ্যাট দিতে ইজ পারেন, এট ফার্স্ট দিতে পারেন, সমস্যা নাই বাবা। এট ফার্স্ট, স্যার এই টাইপের এইভাবে যদি হয় আমাদের অনুবাদ তার ভুল না, না না না, এটা ভুল বলার না, জন্য। ভুল না। শোনেন, একই অনুবাদ এক একজন ব্যবহার করতে পারে। আপনারা আর টেইল অফ টু সিটিজ পড়েছেন? সবাই পড়ছেন। ফ্রেন্ডস বুক কর্নারের আর টেইল অফ টু সিটিজ লিখছিল সম্ভবত তাহমিনা নামে একজন মেয়ে। কারো কি নামটা মনে পড়ে? আর টেল অফ টু সিটিজ, চার এর ডিফারেন্স বাংলা অনুবাদটা সম্ভবত তাহমিনা আনাম না খানম বা চৌধুরী, এরকম একজন মেয়ে এটার অনুবাদ করেছে, বুঝছেন তো। তো এই অনুবাদটা আমার কাছে ছিল, সেই ছোটবেলা থেকেই ছিল আর কি। তো আমি এই অনুবাদটা পড়তে গিয়ে আমার কাছে মনে হয়েছে এই টেল অফ টু সিটিজের মতো মনে হয় তাহমিনা আনাম বলতেছে আরিফা মৌরি। আমার কাছে মনে হচ্ছে এরকম ফালতু গল্প হয় না, কিন্তু সেম উপন্যাসটার অনুবাদ আমি যখন সেবা প্রকাশনীর পড়ছি, আপনার বিশ্বাস হবে না, আমি 3 বার ওয়ান সিটিং রিডিং করছি আর কি, 3 বার পড়েছি আমি। তাহমিনা খানম, হ্যাঁ, নাইমা করিম, তাহমিনা খানমের লেখা ছিল এটা আর কি। তো দেখেন, এই যে এই যে দেখেন, তাহমিনা খানম কিন্তু ভালো অনুবাদ করে, কিন্তু অনুবাদ আমার কাছে ভালো লাগে না। তো এই একই অনুবাদ এক একজন এক এক ভাবে অনুবাদ করতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, এটা আমি আপনার ছোট্ট করে একটা উদাহরণ দিই। ধরেন আমরা কোনো একটা ওয়েতে, এটাকে প্ল্যান চেক বলে, আমি জানি না আপনারা শুনেছেন কিনা, মৃত আত্মাকে ডেকে আনা। হ্যাঁ, যদি এগুলো আসলে ভুয়া, এটা অনেকে বিশ্বাস করে আর কি। ধরেন আমরা প্ল্যান চ্যাটের মাধ্যমে কি করলাম, হুমায়ুন আহমেদের আত্মারা ডেকে আনলাম, বা হুমায়ুন আহমেদের আনলাম, রবি ঠাকুরের আনলাম, তারপরে ধরে নেন আর কারে আনবো, শরৎচন্দ্ররে আনলাম। ওকে, এই তিনজনরে এনে এই তিনজনের একটা গল্প বললাম যে ভাই, এই যে গল্প, ভাই না, কারো মামা চাচাও ডাকতে হবে আর কি। তাহলে দেখেন, এই যে হুমায়ুন আহমেদ, শরৎচন্দ্র আর রবি ঠাকুর, এই তিনজনের আমরা একটা গল্প বললাম, যে এই গল্পটা আমরা বলতেছি আপনাদেরকে 2 ঘন্টা। এই কথা বলতেছেন কেন? স্যার সবাইকে মিউট করে দেন স্যার। সবাইকে মিউট করে দেন, আর ভাই, আপনারা সাউন্ড হচ্ছে বড় হয়েছেন, আপনারা যদি এটা না বোঝেন যে কথা বললে আপনার কথাটা অন্যরা শুনতেছে। আচ্ছা, তাদেরকে আমরা কি বললাম, একটা গল্প দিলাম, বললাম যে 1 ঘন্টা আপনাদেরকে সময় দিলাম, খাতা কলম দিছি, আর কিচ্ছু দিব না। হ্যাঁ, আপনারা
ফেসবুক, ভাইবার, টুইটার কিছু ইউজ করতে পারবেন না, এই গল্পটা লিখে দেন। দেখবেন আমি যে গল্পটা বলছি এই গল্পটা হুমায়ুন আহমেদ একরকম করে লিখবে, মানে গল্পের মূল থিম কিন্তু সেম থাকবে। দেখা গেছে রবি ঠাকুর একভাবে লিখছে, কাজী নজরুল আরেকভাবে লিখছে। তো এই ঘটনা ঘটে এরকম, আপনি যখন অনুবাদ করবেন মূল থিমটা সেম রেখে ঘটনাটাকে কেউ এদিক থেকে শুরু করছে, কেউ ওই দিক থেকে। হয়তো দেখা গেছে হুমায়ুন আহমেদ শুরু করছে স্বামী স্ত্রীর ঝগড়া দিয়ে, রবি ঠাকুর প্রকৃতির বর্ণনা দিয়েছে, হয়তো দেখবেন নজরুল ওইখানে কোনো জ্বালাময়ী বা বিদ্রোহী কিছু একটা এনে তারপর গল্প শুরু করছে। এক একজন একই গল্প ডিফারেন্ট ওয়েতে করতে পারে, অনুবাদও তাই। আপনি একটা অনুবাদ ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে করতে পারবেন, এটা তেমন কোনো ঝামেলা নাই আসলে আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে এই হলো গিয়ে ঘটনা আর কি। এগুলো আপনারা একটু প্র্যাকটিস করেন, আমি আর করে দিচ্ছি না। হ্যাঁ, না করে দিব বলেন পুরোটা, একটু কমেন্ট করেন। কমেন্ট করেন প্লিজ, আপনাদের কথা বলতে দিলে আপনারা এটার মানে আচ্ছা এই দেখেন প্রথমত, আচ্ছা আমি আসলে একটা বোকামি করে ফেলছি, একবার প্রথম বলছি আর কি, এটা প্রথমত হবে না, দ্বিতীয়ত হবে, তাহলে সেকেন্ডলি হবে আর কি। হ্যাঁ মানে আমি সিরিয়ালটা মেনটেন করতে পারি নাই। আচ্ছা প্রথমত আছে, আমি এখানে ভুল করে আবার প্রথমত লিখতেছি, ধরেন অ্যাট ফার্স্ট পাতাগুলোকে কিছু সমতল ট্রেতে ছড়িয়ে দেয়া হয়। তাহলে বাবা ছড়িয়ে দেয়া হয়, এটা হচ্ছে ভার্ব। কি ছড়িয়ে দেয়া হয়? পাতাগুলোকে ছড়িয়ে দেয়া হয়, এটা হচ্ছে সাবজেক্ট। কিন্তু ছড়ায় দেওয়ার কাজ কে করে আপনি আমি কেউ জানি না। ওকে, তাহলে যেখানে কাজ কে করে, অর্থাৎ সাবজেক্টটা যদি জানা না থাকে, তাহলে যেই সাবজেক্ট থাকে তাকে সাবজেক্ট ধরে প্যাসিভ বানাতে হয়। আচ্ছা তাহলে দেখেন পাতাগুলোকে কিছু সমতল, সমতল মানে সমতলের ইংরেজি আবার জিজ্ঞাসা না, এটা খুব সহজ ইংরেজি, ফ্ল্যাট ট্রেতে ছড়িয়ে দেওয়া হয়। ছড়িয়ে দেওয়ার ইংরেজি হচ্ছে স্প্রেড অথবা স্ক্যাটার। ওকে স্যার এই ক্লাসের কি পিডিএফ দেয়া হবে? আপনারা চাইলে পিডিএফ দেওয়া হবে, সমস্যা নাই। তাহলে আমরা বলতে পারি at first the leaves are spread এর তিনটা ফর্ম সেম, স্প্রেড স্প্রেড স্প্রেড। এখন দেখেন এইখানে আমাদের ভাই বোনের একটা চরম গিট্টু লাগাবে। এই যে দেখেন আমাদের এক ভাই লিখছে স্প্রেড টু, নাহিদ ভাই, দেখি আর আর কোনো ভাই বোন কিছু করছেন নাকি? হ্যাঁ দেখছেন সেম কাজ করছে বিপ্লব ভাই, এই যে ভুল লিখছেন। আর কেউ? এই তো ধন্যবাদ। দেখেন আমরা যখন ট্রের মধ্যে কোনো কিছু ছড়াই দেই, কোনো কিছু যখন ট্রের মধ্যে ছড়ায় দেই, তখন সেটা কোথায় রাখি? উপরে রাখি না? তাহলে আপনার প্রিপোজিশন লিখতে হবে না? লিখতে হবে তো। ওকে আমি তো আপনাদের, আমি তো বাবা আপনাদের সাথে গ্রুপে নাই, আমি আপনাদেরকে দিব কেমনে? আমি ওনাদেরকে দিয়ে দিছি, ওনারা কি আপনাদেরকে গ্রুপে ফাইলটা দেয়নি? এটা কোনো কথা? আমি তো এর আগেই বলে রাখলাম যে ফাইলটা দিয়ে দিয়েন। আচ্ছা এক কাজ করেন, আচ্ছা এটা হচ্ছে এই যে আমি এই অধম মানুষটা মোহাম্মদ মির্জালাল সুমন মোহাম্মদ পুরা লিখতে হবে আর কি। আমার কেউ একজন নক দিয়ে আমার থেকে ফাইলটা নিয়ে গ্রুপে পোস্ট করে দিয়েন। ওকে এ মোহাম্মদ মির্জালাল সুমন, এটা আমি আর কি। আমার থেকে ফাইলটা কেউ একজন নিয়ে আপনাদের গ্রুপে দিয়ে দিন, তাইলেই হবে। শুধু এটা না, আপনাদের টপিক রিলেটেড যে কোনো পিডিএফ লাগলে আমার নক দিয়েন, আমার কাছে যা যা আছে আমি সব দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা তাহলে বাবা দেখেন ফার্স্টলি বা at first the leaves are spread on, এই যে অনটা এখানে খুব গুরুত্বপূর্ণ। কিছু, তাহলে কিছু বললে আপনি এখানে সাম বলতে পারেন। ফ্ল্যাট, ফ্ল্যাট না বলে আপনি এভাবে বলতে পারেন লেভেলড, তবে লেভেলড না বলে ফ্ল্যাট বলেন, শুনতে ভালো লাগবে। leveled or flat trays. স্যার ক্যান ইউ শেয়ার ইউর মেইলিং অ্যাড্রেস? আমাদের আসলে এভাবে এগুলো শেয়ার করা মানে নিষেধ আছে আর কি, আমি আবার পরে বিপদে পড়বো কিনা। জালাল ডট সুমন,
@gmail.com নক দিন, যার পিডিএফ লাগবে দিয়ে দিব। স্যার স্প্রেড কি V3? জি লতিফুল ইসলাম ভাই, স্প্রেড অনেকগুলো বাংলা ইংলিশ জানি না, জান্নাতুল মাওয়া বলতেছেন। জান্নাতুল মাওয়া যদি এই সহজ সহজ শব্দগুলোর মিনিং না জানেন আম্মা জান, তাহলে বিপদে পড়ে যাবেন বাবা। আচ্ছা, দ্বিতীয়ত সেকেন্ডলি, এই ট্রেগুলোকে একটি উত্তপ্ত রুমে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়া হয় মানে নেওয়া হয়। কারে নেওয়া হয়? ট্রেগুলোরে নেওয়া হয়, সাবজেক্ট ভার্ব। এবং সেখানে এদেরকে প্রায় 20 ঘন্টা রেখে দেওয়া হয়। তাহলে এদেরকে মানে কাদেরকে? ট্রেগুলাকে রেখে দেয়া হয়। এই যে এটা ভার্ব। তাহলে আসেন, ট্রেগুলোকে একটু উত্তপ্ত রুমে নিয়ে যাওয়া হয়। তাহলে আমরা কি লিখবো? রুকায়া বলতেছে স্যার অনেকেই আপনাকে নক দিয়ে আপনি গ্রুপে দিয়েন। বাবারে আপনারা কেন বুঝেন না? আমি তো আপনাদের গ্রুপে নাই। রুকায়া এসা বাবা, আমি তো আপনাদের গ্রুপে নাই। টিচাররা তো আপনাদের গ্রুপে মনে হয় থাকবে না। আপনাদের গ্রুপে যারা থাকবে তারা একটু সার্ভিসের সাথে কথা বলেন। এই ট্রেগুলোকে এই ট্রেগুলো, এটার ইংরেজি বলেন। রেজা ভাই বলছিল ইন দিলে হবে না। না হবে না, ইন দিলে ঝামেলা হবে। ইন মানে ভেতরে, আর অন মানে উপরে। এই তো মাশাআল্লাহ, গুড। দিজ ট্রেজ, এই ট্রেগুলোকে একটি উত্তপ্ত রুমে নিয়ে যাওয়া হয়। আর টেকেন, খেয়াল করছেন সবগুলো প্যাসিভ ভয়েস। আর টেকেন টু উত্তপ্ত রুম, হিটেড রুম। তাহলে হট রুম বলতে পারেন, বাংলাদেশ এখন হট রুম হয়ে গেছে ভাই। অ্যান্ড দে, এই দে মানে কি? দে শুধু ব্যক্তি না, বস্তুর ক্ষেত্রে বসে। চাইলে আমরা অ্যান্ড দে আর এতটুকু না বলে কেটেও দিতে পারি। অ্যান্ড দে আর রেখে দেওয়া, রেখে দেওয়ার ইংরেজি হচ্ছে কিপ। কিপের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কেপ্ট। অ্যান্ড কেপ্ট, সেখানে রেখে দেওয়া হয়। অ্যান্ড কেপ্ট দেয়ার প্রায় 20 ঘন্টা। ফর about 20 hours। স্যার লেফট দিলে হবে না? হ্যাঁ, লেফট দিতে পারবেন, সমস্যা নাই। অলমোস্ট, হ্যাঁ অলমোস্ট দেওয়া যাবে, অ্যাপ্রক্সিমেটলি দেওয়া যাবে, সাম দেওয়া যাবে। মজার ব্যাপার, আমি জানি না আপনাদের জানা আছে কিনা, এই যে প্রায় শব্দটা আপনি বলতে পারেন অলমোস্ট, অ্যাপ্রক্সিমেটলি, অ্যাবাউট বা সাম। ওকে, আপনি যদি বলেন প্রায় 20 জন মানুষ আমার বাসায় এসেছিল, তাহলে আপনি এটাকে বলতে পারেন সাম 20। কিছু 20 জন না, কিন্তু প্রায় 20 জন। কিপ এবং পুট দেয়া যাবে কিনা? কিপ আর পুটের মধ্যে একটা পার্থক্য আছে। একটা হচ্ছে অল্প সময়ের জন্য রাখা, আর এটা হচ্ছে গিয়ে দীর্ঘ সময়ের জন্য রাখা। ওকে, তাহলে পুট সাধারণত আমরা অল্প সময়ের জন্য ব্যবহার করি। আর আমরা এখানে দেখতে পাচ্ছি 20 ঘন্টা সময় রেখে দেওয়া হচ্ছে। একদম কম সময় না কিন্তু বাবা। ঠিক আছে, আসেন তাহলে ওস্তাদ, এবার আমরা পরের লাইনে চলে যাই। এই দেখেন, তাপ পাতাগুলোকে নরম করে দেয়। ইজ ইট অ্যাক্টিভ আর প্যাসিভ? কমেন্ট করেন। মেশকাত ভাই, ইব্রাহিম খলিল ভাই একটা কমেন্টও করলেন না ভাই, এটা কোনো কথা? আপনি তো দেশ ছাড়া কান্ট্রি বানাই দিলেন। আচ্ছা দেখেন, তাপ পাতাগুলোকে নরম করে দেয়। এই যে নরম করে দেয়, এটা ভার্ব। কে নরম করে? তাপ নরম করে। যে সাবজেক্ট পাই গেছি। এই বহুদিন পরে আমরা একটা অ্যাক্টিভ পাইছি। এতক্ষণ যা পাইছিলেন সব ছিল দুইটিভ, সরি প্যাসিভ, এখন পাইছেন অ্যাক্টিভ। তাহলে তাপ নরম করে, তাপের ইংরেজি কি? হিট। বলেন তো, হিট কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, কমন নাউন, কি নাউন? 90% পোলাপাইন ভুল করে, দেখি আপনারা করতে পারেন কিনা। অনেকে অ্যাবস্ট্রাক্ট বলতেছেন। অ্যাবস্ট্রাক্ট কমন বললো কিটা? মাগো বাবা গো, কমন তো হবে না ভাই। মাথা রাখবেন, মাথা রাখবেন, হিট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। হিট হলো ম্যাটেরিয়াল নাউন। এখন প্রশ্ন করতে পারেন কি জন্যে? ভাই, যে জিনিসটারে পরিমাপ করা যায়,
হিট, এই যে আপনার যখন জ্বর হয়, শরীর হিট হয়ে যায়, হট হয়ে যায়, ওয়ার্ম হয়ে যায়, সরি হট না, ওয়ার্ম হয়ে যায় আর কি, গরম হয়ে যায় যখন শরীর, তখন আমরা বলি না এত ডিগ্রি সেলসিয়াস বা এত ফারেনহাইট, কত ডিগ্রি আমরা বলি না? এটা এটা আপনি পরিমাপ করতে পারেন কিনা? তাহলে যে নাউনটারে ধরা ছোঁয়া যায় না, ধরা ছোঁয়া যায় বা দেখা যায়, বা ধরা ছোঁয়া দেখা যায় না কিন্তু পরিমাপ করা যায়, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এটা ম্যাটেরিয়াল নাউন। দেখেন হিট, এইখানে আমাদের অনেক ভাই বোনেরা এই বানানটা ভুল, মানে উচ্চারণটা ভুল করে, সফটেন বলে, ওটার উচ্চারণ কিন্তু সফটেন না, সফেন্স, সফেন্স নট সফটেন্স। হিট সফেন্স দা লিভস। এই যে দেখেন, তাপ পাতাগুলোকে নরম করে দেয়। নরম হচ্ছে সফট, সফট থেকে আপনি যখন ইএন বাদ দিচ্ছেন তখন কিন্তু উচ্চারণ হচ্ছে ঠিকই সফট, কিন্তু আপনি যখন বলতেছেন ইএন যোগ করছেন তখন উচ্চারণ হচ্ছে সফেন্স। আচ্ছা, এবার আসেন তৃতীয়ত, থার্ডলি অথবা এট দ্য থার্ড স্টেজ, পাতাগুলোকে একটি মেশিনের মধ্য দিয়ে পার করা হয়। তাহলে দেখেন বাবা, পার করা হয়, এটা ভার্ব। কারে পার করা হয়? পাতাগুলারে, এটা সাবজেক্ট। কে পার করে এটা আমরা জানি না, তার মানে এটাও প্যাসিভ ভয়েস। কি দিয়ে পার করা হয়? একটা মেশিনের মধ্য দিয়ে। যা, এই যা বলতে কারে বোঝাইছে? মেশিনটারে বোঝাইছে। রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। পাতাগুলোকে টুকরা টুকরা পরিণত করে, তার মানে এখানে টুকরা টুকরা কে করে এটা আমরা জানি, মেশিনটা করে। তাহলে একটা অংশ প্যাসিভ, একটা অংশ অ্যাক্টিভ। এটা কে করতে পারবেন? জোহরা ফাতেমা বলতেছেন হিট মেক্স দ্য লিভস সফটেন। না, হবে না। তাহলে আপনি জাস্ট ইএনটা কেটে দেন, হিট মেক্স দ্য লিভস সফট করেন, তাহলে হয়ে যাবে। জোহরা সুন্দর হয়েছে, যে দেখছেন, মাশাআল্লাহ। আপনারা তো বলবেন, একটু পরে বলবেন হাম কিসি সে কাম নেই, নাকি? আপনারাও ভালো পারেন, মাশাআল্লাহ। এই তো রুকাইয়া সুপার লিখেছেন, সেই ভাইরাল আপুর মতো বলা লাগে, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। হ্যাঁ, আপনারটা খুব সুন্দর হয়েছে আম্মাজান, আল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করুক। ওকে, আচ্ছা, আপনারা চমৎকার লিখছেন। থার্ডলি দ্য লিভস আর দেন পাস থ্রু আ মেশিন হুইচ কনভার্টস। এই তো, আমিন আমিন আমিন। আচ্ছা, যাক, এই তো সুপার লিখছেন। তাহলে দেখেন থার্ডলি, এই দেখেন বারবার দা লিভস, দা লিভস বলার দরকার নেই, দে বললেই দা লিভস বোঝাচ্ছে, কিন্তু দে আর পার করা হয়, পাস, পাস মানে পার করা হয়, পাস্ট থ্রু। থ্রু কেন? এই যে এখন প্রেপোজিশনের ব্যবহার আসবে ওস্তাদ। যারা প্রেপোজিশন জানে না আর যারা মানে না, যারা উদাহরণ টানে না, এরা ধরা খাওয়া যাবে এখানে। আমি ছোটবেলা থেকে পড়ে আসছি, ধরেন এটা একটা রুম, দেখছেন? তার মানে আপনি ট্রান্সলেট করতেছেন, এখন একটা ট্রান্সলেশনে যদি 5 বার প্রিপোজিশন ভুল করছেন, 4 বার ভুল করছেন, 3 বার ভুল করছেন, আপনার নাম্বার শেষ। তাহলে বাহির থেকে ভেতরে প্রবেশ করা বোঝালে ইনটু বসে, ভেতর থেকে বাইরে যাওয়া বোঝালে আউট অফ বসে। আর যদি কোনো কিছু এরকম হয়, আরে কি ছবি আঁকলাম, যে কোনো কিছুর এক পাশ দিয়ে প্রবেশ করে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে, তাহলে সেখানে আমরা ব্যবহার করি কি বাবা? থ্রু। তাহলে দেখেন, থার্ডলি দ্য লিভস আর পাস থ্রু, তাদেরকে পাস করা হয় কি দিয়ে? মেশিন, মেশিন, একটা মেশিনের মধ্য দিয়ে পাস করা হয়। যা, যা মানে কি? উইচ অর দ্যাট, দ্যাট পাতাগুলোকে টুকরা টুকরাতে পরিণত করে। তাহলে আমরা টার্ন বলতে পারি, মেক বলতে পারি, কনভার্ট বলতে পারি, ট্রান্সফর্ম বলতে পারি। টার্নস দেম ইনটু, আমি দেম না বলে দ্য লিভস বলতে পারতাম, ইনটু স্মল পিচেস অর স্মল পার্টিকলস। ওকে, আচ্ছা, এখানে ইনটু কেন আনলাম? সাধারণত যদি একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপের পরিবর্তন হয় তাহলে ইনটু বসে। কয়জন হাত তুলে রাখছেন? হাতগুলা হলুদ হয়ে রয়েছে, মনে হয় জন্ডিস জন্ডিস লাগতেছে। একটু মেহেদি দেওয়া থাকলে ভালো লাগতো না ভাই? এই মজা করছি, আবার রাগ করেন না ভাই। মেসকাত ভাই বলেন, আর্থিক সমস্যা ছাড়া কোনো সমস্যা আছে কিনা? জি মেসকাত ভাই হাত তুলছে, আর কিছু কয় না, দেখছেন? জি স্যার। মোশাররফ ভাই বলেন। কাম সেরে ফেলাইছে, দেখছেন? হাত তুললে এখন কথা কয়। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম দাদা, বলেন। স্যার ডিস্টার্ব করতেছে স্যার।
ও ডিস্টার্ব করতেছে না, আচ্ছা ঠিক আছে, আর ডিস্টার্ব হবে না। জয় বাংলা। স্বাধীনতার বিপক্ষে শক্তিগুলোকে তাড়িয়ে দিচ্ছি আমরা। স্যার আর একটু কথা ছিল। হ্যাঁ বলেন, একটু বলেন। স্যার এই যে আমাদের পিডিএফ গুলা দিবেন বলছেন আপনি, এখন বিষয়টা হলো আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, আচ্ছা ওই গ্রুপে আমাদের অনেকে কথাবার্তা হয়। তা আমি ভাবতেছিলাম যে যদি আপনি যে পিডিএফ গুলা দিবেন আমাদের একজনের সাথে তো আপনি কানেক্ট থাকেন, মনে করেন আমার কাছে আপনি দিলেন, আপনি আমার সাথে কানেক্ট থাকলেন, আমি হ্যাঁ ওইটা হ্যাঁ। মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিন, তাহলে আচ্ছা বেস্ট ভাই, হবে। আর এইভাবে এই সবাই যে আপনাকে পিডিএফ নক গুলো যে দিলে দেওয়ার কথা, আপনার দিতে হবে। আচ্ছা আচ্ছা, আমি এই যে অফিসের ভাই আছে আমাদের এখানে, হ্যাঁ এই যে শাহরুখ খান ভাই, এই পিডিএফ গুলো যে দেওয়ার কথা ছিল এটা দেয়নি কেন ওনাদেরকে? নাকি দিবে না? দিয়ে দিছে? তো ওনারা বলতেছে দেয় নাই। ও তো ওই যে এই যে দেখছেন, এই যে এসা আবার বলতেছে সবাই মেসেঞ্জার গ্রুপে অ্যাড নাই। মেসেঞ্জার গ্রুপে আমি নাই, সুমাইয়া বিনতে এটা কি জানি হাসেম বলতেছেন। আর আমরা যারা যারা নাই ওরা যদি আমাদেরকে নক দিয়ে বলে, আপনার এই যে ইয়াও যে আছে, আপনার আমাদের যে পেজটি আছে ওই পেজে যদি বলা হয় যে আমাকে অ্যাড করে দেন, তাহলে আমরা অ্যাড করে দিই। ওইখানে কমেন্ট করলে হয় যে আমি মেসেঞ্জার গ্রুপে নাই, অ্যাড করে দেন, তাহলে অ্যাড করে দেওয়া হয়। ওইটা তো ওনাদের ব্যর্থতা। কিন্তু আমরা এইভাবে ওইটা কি অনেক লোক আপনারা এখানে নিজেরা গ্রুপ মেসেঞ্জার খুলছেন? গ্রুপে, যে আমরা অনেকেই এখানে প্রায় অনেক মেম্বার আছে আর কি। তাইলে আমি কিছু জানি না ভাই, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। আমার তখন আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই, তাই আমি এটা কোচিং এর গ্রুপ ভাইবা আমি বলছিলাম। তাহলে আমি কিছু জানি না ভাই, যদি হ্যাঁ নিজেরা আবার গ্রুপ আপনার খোলেন। স্যার আপনি যদি আপনাদের বলেন আমাদেরকে যে আমাদের কোচিং এর গ্রুপের কথা, তাহলে আমরা কোচিং এর গ্রুপে ইয়েও করবো, সমস্যা নাই। কিন্তু আমার মনে হচ্ছে একজনের সাথে কারণ আপনি কানেক্ট পরবর্তীতে কি থাকলে, হবে জানেন, ওই নিজেরা নিজেরা গ্রুপ গ্রুপ করবেন, পরে কেউ কাউরে জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন শোনাবেন, পরে এটা মানহানির মামলা পর্যন্ত চলে যাবে। এই ডরে বুঝছেন আমি জীবন স্টুডেন্টের গ্রুপে যাই না, বুঝছেন, আমার এই এই এগুলো খুব ভয় পাই আমি। না স্যার এখন কি এগুলা সম্ভব? এগুলা এখন আমাদের কি এই বয়স আছে নাকি? পড়াশোনা নিয়েই তো ব্যস্ত স্যার, কি বলেন ভাই, বয়স এগুলা তো তো মোটেই। আচ্ছা ঠিক আছে ভাই। যাই হোক স্যার। এরপর আচ্ছা পিডিএফ গুলা কিভাবে ভালো হয় আচ্ছা সেটার একটা পিডিএফটা সলিউশন আমি এই দিয়ে যে যায় আমাদের আজকের কাজে। এই যে ভাইরে দিয়ে দিব, জাহিদ ভাইরে, জাহিদ ভাই, ভাই পিডিএফ কি আপনি দিতে পারবেন ওনাদের গ্রুপে? তাহলে আমি আমি হচ্ছে কি আপনাদেরকে আজকে 3টা পিডিএফ দিয়ে দিচ্ছি। যদি পিডিএফ না দেয় তাহলে আমার দোষ না, জাহিদ ভাইয়ের দোষ, নাম ধরে বলে দিলাম একদম। হ্যাঁ, আপনারা বলবেন যে জাহিদ ভাই আমাদের পিডিএফ দেয় নাই, সার্ভিসে ফোন করে বলে দিবেন। আমি যাওয়ার আগে পিডিএফ দিয়ে যাচ্ছি। এবার দেখেন এদেরকে 1 ইঞ্চির স্তর করে ডয়ারে রেখে দেয়া হয়, তাহলে যে রেখে দেয়া হয়, কি রে? হ্যাঁ, at the 4th stage, আমি কিন্তু বলতে পারতাম 4thly, ওকে, আমি at the 4th stage বললাম। তাদেরকে তাদেরকে মানে কাদেরকে? কাদেরকে? ওই যে দেখেন পাতাগুলোকে, পাতাগুলোকে বা পাতার গুঁড়াগুলোকে দে রেখে দেয়া হয়, দে আর কেপ্ট, তাদেরকে রেখে দেয়া হয় 1 বা 2 ইঞ্চির পুরো স্তরে, ইন আ লেয়ার, স্তরের ইংরেজি হচ্ছে বাবা লেয়ার, অফ 1 or 2 inches, 1 or 2 inch, সরি ইঞ্চেস হবে না, ইঞ্চেস কেন হবে না কে বলতে পারবেন? থিকনেস। আয়সা সিদ্দিকা সময় বলতেছে আপনারা নাকি ওনাদের কথা আমলে নেন না। হ্যাঁ, আচ্ছা এখন থেকে আমলে নেবে বাবা ইনশাল্লাহ। আচ্ছা কে বলতে পারবেন 2 ইঞ্চেস কেন হলো না? কে বলতে পারবেন? এটা একটা মারাত্মক জায়গা। মাহমুদুল হাসান ভাই বলেন, লিখে দেন, বলতে হবে না, লিখে দেন। কাম সারছে। ইব্রাহিম খলিল ভাই হয় নাই। আর কেউ? এসা কই গেলেন? এসা বলেন 2 ইঞ্চেস কেন হলো না? একটি ইউনিট বোঝায়, ইউনিট নিজেই মেবি নো হয় নাই, হলো না। আপনাদের কাছে এর চেয়ে আরো ভালো উত্তর আশা করেছিলাম। মাননীয় স্পিকার, হলো না। আচ্ছা আসেন, মারাত্মক একটা সুপার জিনিস দেখা নেই, জানা নেই, মাঝে কাজে আসবে ইনশাল্লাহ। দেখেন আপনারা জানেন পার্টস অফ স্পিচ 8 প্রকার, নাউন, প্রোনাউন, ভার্ব। এবার আসি আমরা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, preposition, conjunction and interjection।
দেখেন এই 8 প্রকারে আমরা দুইটা গ্রুপে ভাগ করলাম, একটা এ ফর আওয়ামী লীগ গ্রুপ আর একটা বি ফর বিএনপি গ্রুপ, দুইটা গ্রুপে ভাগ করছি। এটা মারাত্মক একটা টার্ম, আপনার আজীবন কাজে লাগবে। ওকে, এই জায়গায় পোলাপাইনরা নিয়মিতভাবে অনিয়মিত হয়, মানে ভুল করে আর কি। এসা তাও তবুও হয় নাই, এসা তবুও হয় না। এটা একটা ঘটনা আছে। দেখেন আপনারা যারা ছোটবেলা থেকে সিঙ্গুলার এবং প্লুরাল পড়ে আসছেন, তারা পড়ছেন যে যদি একটা বেড়া মানুষ হয় তাহলে বয়, একাধিক হলে বয়েজ। যদি একটা মহিলা হয় বা সরি একটা মহিলা হলে লেডি, একাধিক হলে কি হবে? লেডিস। খেয়াল করেন, যদি মানুষের একটা পায়ের পাতা হয় তাহলে ফুট, একাধিক হলে কি হয়? ফিট। যদি দাঁত একটা হয় তাহলে টুথ, একাধিক হলে কি হয়? টিথ। খেয়াল রাখেন, সুপার একটা টিপস জানতেছেন, যদি এটা আপনাদের জানা আছে হয়তো কাজে লাগাইতে পারেন নাই। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। দেখেন এই দলে আছে কয়জন? 5টা আছে, 5টা। এই 5টা যেহেতু এই যে বি ফর বিএনপি, এদের জোর কম। হ্যাঁ, এরা নো প্লুরাল। আপনি কায়ামাত সে কায়ামাত তাক ট্রাই করবেন, কিন্তু জীবনে কোনোদিনও অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশনকে প্লুরাল বানাতে পারবেন না। নাউন, প্রোনাউন এবং ভার্ব এরা বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল হয়। আপনারা হয়তো জানেন কিনা, এই যে আমি আমার নাম দিয়ে দেখাই। আমার আব্বা আমার আল্লাহ রহমতে একটা বিশাল বড় নাম দিয়েছেন। দেখেন, মোহাম্মদ মীর জাফর বলেন না প্লিজ, মীর জাফর না কিন্তু, মীর জালাল। মোহাম্মদ মীর জালাল সুমন। এই যে দেখেন, যখন আপনি কখনো দেখবেন যে নাউন প্লাস নাউন পাশাপাশি আছে, দুটো নাউন পাশাপাশি থাকলে সামনের নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। 3টা নাউন পাশাপাশি থাকলে লাস্টেরটা নাউন, সামনের দুটো অ্যাডজেক্টিভ হয়ে যায়। 4টা নাউন পাশাপাশি থাকলে লাস্টেরটা নাউন হয়, আগের নামগুলো অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এই যে মোহাম্মদ মীর জালাল সুমনের, মোহাম্মদ থেকে জালাল পর্যন্ত এই 3টা হচ্ছে অ্যাডজেক্টিভ, সুমন হলো গিয়ে নাউন। মাথায় রাখেন, অ্যাজ ওয়েল অ্যাজ খাতায় রাখেন, অ্যাডজেক্টিভের ইহকালে কখনো প্লুরাল হয় না, পরকালে হলে সেটা আলাদা ব্যাপার স্যাপার। দেখেন, আমি ছোটবেলায় একটা চরম বিপদে পড়তাম। বলেন তো, টুথ মানে কয় দাঁত? একটা নাকি একাধিক? একটা দাঁত। তা আমি একবার আমার স্যারের প্রশ্ন করলাম যে স্যার, আমরা ভালো আছেন? কেউ আসেন? ওই স্টুডেন্টরা আপনার সাথে ক্লাসের শেষে কথা বলবে। এই যে এই সেই লোক। হ্যাঁ, কি স্যার? এখনই বলবেন? না, আচ্ছা শোনেন, এখন আপনাদের ডিস্টার্ব না করে আপনারা ক্লাস করেন। আপনারা ক্লাস করেন, আমি আছি। হ্যাঁ, সার্ভিসের লোকজন আছে, আপনাদের সাথে কথা বলবো। আপনাদের যত সমস্যা আছে অবশ্যই আর্থিক সমাধান সমস্যা করব। ছাড়া। হ্যাঁ, আর্থিক সমস্যা ছাড়া যত সমস্যা আছে সমাধান করব। এখন আপনাদের ডিস্টার্ব করি না। আপনি যদি এখন আমার ভিতরে ঢুকে যান তাহলে স্যারও ক্লাস থেকে বের হয়ে যাবে, আপনারাও 1 পয়সা লাভ হবে না। তার সাথে স্যার শেষ করুক, আমি ক্লাস শেষে 10 মিনিট লাগুক 15 মিনিট লাগুক আপনাদের সাথে কথা এই বলবো। তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করুক, কোলভর্তি সন্তান দান করুক। আচ্ছা আচ্ছা ভাই, দেখেন আমি আমার স্যারের প্রশ্ন করলাম যে স্যার, টুথপেস্ট দিয়ে কি আমরা একটা দাঁত মাজি? একটা মাজি না, আমি সব মাজি, এদিকে এদিকে দুই দিকেই মাজি। তাহলে সব দাঁত মাজি মানে প্লুরাল, তাহলে তো হওয়া উচিত টুথপেস্ট। কি জন্য টুথপেস্ট হলো? তো যাক, আমি একদম অজপাড়াগায় পড়াশোনা করছি, বিশ্বাস করবেন কিনা, আমার গ্রামে সবার আগে আমি ক্লাস 10 পাস, মানে ম্যাট্রিক পাস, এসএসসি পাস। তা আমার স্যার আমারে বলছিল, বাবা আমি তো উত্তর জানি না, তুমি জানলে আমারে জানাই। আমি আর স্যারে জানাইতে পারি নাই। তা আমার কথা ছিল দাঁত তো সবগুলো মাজি, তাহলে কি জন্য খালি টুথপেস্ট লিখতেছি? টুথ মানে তো একটা দাঁত, হওয়া উচিত তো আমার টুথপেস্ট। পরবর্তীতে আমি জানছি যে ভাই, দাঁত একটা নাউন, পেস্ট একটা নাউন, দুটো নাউন পাশাপাশি থাকলে আগেরটা অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল হয় না সোনামণি। যেহেতু অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল হয় না, তাই আপনি চাইলেও টুথপেস্ট লিখতে পারবেন না। কি হবে? টুথপেস্ট। একইভাবে দেখেন, সেম প্রশ্ন আমার মাথায় ঘুরঘুর করতো, যে আমরা জানি ফুট মানে পায়ের পাতা আর পাথ মানে পথ, পায়ে চলার পথকে ফুটপাত বলে। সেম কোশ্চেন করছিলাম স্যার রে, যে স্যার আমি কি বকের মতো এক ঠ্যাং তুলে দাঁড়ায় থাকি নাকি? কি জন্য ফুটপাত হবে? ফুটপাতে কি এক ঠ্যাং দিয়ে হাঁটি? ফুটপাতে তো এক ঠ্যাং দিয়ে হাঁটি না। তো এই যে স্যার আমাদের বলছিল, বাবা আমি জানি না, তুই জানলে জানাস। আল্লাহ স্যারের ভালো রাখুক। এই যে দেখেন, কেন এটা ফিটপাথ হচ্ছে না? কজ দুটো ওয়ার্ড পাশাপাশি থাকলে
আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, মানে নাউন দুটো পাশাপাশি থাকলে আগেরটা অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল নাই। কথা ক্লিয়ার না কোনো ভেজাল আছে? এইবার আসেন, আইমান সাদিক প্রথম যখন 10 মিনিট স্কুল চালু করলো তখন অনেকে আইমান সাদিককে বকা দেওয়া শুরু করলো, বললো বেটা তুই প্রতিষ্ঠানের নামই ভুল লিখছিস, পড়াবি কি? আসলে আইমান সাদিক তো ঠিক লিখছে না সাইদ ভাই, আমি জানাইতে পারি নাই। এই যেমন আমি আপনাদের থেকে অনেক সময় অনেক কিছু শিখি আলহামদুলিল্লাহ। একজন শিক্ষকের সবচেয়ে বড় সার্থকতা কি জানেন? সেই স্টুডেন্ট থেকে অনেক কিছু শিখতে পারে। তবে আপনারা ইংলিশ পড়েন, আপনারা জানেন টিচার জাত সবচেয়ে বড় বাটপার, এরা যখন স্টুডেন্ট থেকে শিখে সে জীবনে স্বীকার করে না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, দেখেন এই যে দেখেন ভাই, স্কুল একটা নাউন, মিনিট সময় পরিমাপের একটা এককের নাম, এটাও হচ্ছে কি নাউন। তাহলে দুটা নাউন পাশাপাশি থাকলে আগেরটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। কিছু বোকাশোকা লোক ছিল, এরা আইমান সাদিকের বইকা শেষ করছে যে ওদের কথা হচ্ছে 10 মিনিট পরে 10 মিনিট স্কুল হবে, কি জন্য 10 মিনিট হলো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ওকে, আচ্ছা যেমন আপনাকে যদি একটা লাইন দেয় যে বিষয়টি তদন্তের জন্য 10 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, তাহলে কি হবে? আ কমিটি আ 10 মেম্বার্স, এ 10 মেম্বার্স কমিটি, ঠিক আছে? ঠিক নাই, কেন নাই? কারণ কমিটিও নাউন, মেম্বার্সও নাউন। এবার আমাকে বলতে হবে আ 10 মেম্বার কমিটি। ওকে, তো ইনশাল্লাহ আপনাদের সাথে যদি গ্রামারের আলোচনা আমার সাথে হয় তাহলে এইরকম সুপার সুপার টিপস ট্রিক্স যা আমি জানি আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা যা জানেন আমার সাথে শেয়ার করবেন। ওকে, দ্বিপাক্ষিক আলোচনা হবে ইনশাল্লাহ, দ্বিপাক্ষিক স্বার্থ হবে। তাহলে এইবার আসেন, এই যে আমরা আমরা এই জায়গাটাতে বলছিলাম 1 or 2 inch thickness, তো ভাইয়েরা আমার, থিকনেস একটা নাউন, ইঞ্চ এটাও পরিমাপের একটা এককের নাম, এটাও একটা নাউন। দুটা নাউন যখন পাশাপাশি থাকে তখন সে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অ্যাডজেক্টিভে প্লুরাল বানানোর আর কোনো সুযোগ নাই। যদি বানান তাহলে মিথ্যা কথা বলা হবে, মিথ্যা বললে গুনাহ হয়। ওকে, আসেন এরপরে ড্রয়ার গুলোকে ভেজা বা স্যাঁতসেঁতে পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়। তাহলে আমরা বলতে পারি আফটার দ্যাট দিস ড্রয়ার্স আর কাভার্ড। মাথায় রাখবেন কাভার্ড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে উইথ। যারা প্রিপোজিশন জানে না তারা এই জায়গাটাতে কট খাইতে পারে। উইথ ভেজা, ভেজা আপনি ওয়েট বলতে পারেন, ওয়েট। তবে স্যাঁতস্যাঁতে বোঝানোর জন্য ড্যাম্প শব্দটা ভালো কার্যকর। ওয়েট অর ড্যাম্প কার্টেইনস। ওকে, আচ্ছা একটা স্ক্রিনশট নিতে পারেন ভাই, অবশ্যই স্ক্রিনশট নিতে হবে না, ভিডিওগুলো আপনাদের থাকবে ইনশাল্লাহ। এখানে পাতাগুলো তাদের রং পরিবর্তন করে, এই যে দেখেন অ্যাক্টিভ ভয়েস হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা বলবো হিয়ার দ্য লিভস চেঞ্জ দেয়ার কালার। আপনি চেষ্টা করবেন সবসময় ব্রিটিশ বানান ব্যবহার করার। এবং তাদেরকে উজ্জ্বল তামার ন্যায় দেখায়, and they look like bright copper। তাদেরকে উজ্জ্বল তামার ন্যায় দেখায়। স্যার আমাদের প্রিপোজিশন আসবে নাকি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে? আপনাদের দেখেন, ধরেন আমি আপনারা বললাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে। যদি প্রিপোজিশন আসে কি করবেন? প্রিপোজিশনের কাতারে, তবে এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট উল্লেখ করা নাই। আমরা আমরা যেই সিলেবাসটা দেখলাম ওইখানে বলেছিল কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ প্রিপোজিশন লেখা ছিল, কিন্তু আমি আবার দেখাবো আপনাদেরকে যে প্রিপোজিশনের কনসেপ্ট আপনার ক্লিয়ার আছে কিনা এবং সেটাকে আপনি অ্যাপ্লিকেশনে বা অ্যাপ্লাই করতে পারেন কিনা। চাকরির পরীক্ষায় তো সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আসে ভাই, 90% অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে, 10% আসে প্র্যাকটিক্যাল নিয়মের প্রিপোজিশন। যেমন বিলিভ ইট অর নট, আপনারা মানে আমার জানা মতে কমপক্ষে 70% স্টুডেন্ট 3টা সহজ প্রিপোজিশনে ভুল করে। ঠিক আছে, সেটা হচ্ছে উপরে, এটার ইংরেজি আপনারা সবাই জানেন, কি জানেন? অন হতে পারে, মানে আমি এটা বলে দিই এইভাবে যে স্থির অবস্থায় উপরে বোঝালে 3টা প্রিপোজিশন বসে, অন বসে,
ওভার বসে, অ্যাভাব বসে। আমি আমার জীবনে যখন স্টুডেন্টের প্রশ্ন করি 70% স্টুডেন্ট এটার উত্তর দিতে পারে না, তারা একটা ভুল উত্তর দেয়। ভুল উত্তরটা কি আমি বলি, দেখেন, এটা আমি এভাবে পড়ে আসছি, আমার স্যার আমারে পড়াইছে স্কুলে কলেজে, আপনি হয়তো এইভাবে পড়ছেন, কিন্তু তথ্যটা ভুল। ভুল তথ্যটা আমি বলি, দেখেন, আপনারা পড়ে আসছেন স্পর্শ করে উপরে থাকলে অন হয়, 50% কারেক্ট, 50% রং। কিন্তু আপনি পড়ে আসছেন স্পর্শ করে উপরে থাকলে অন হয়, তার চেয়ে একটু উপরে থাকলে ওভার হয়, সীমার বাইরে থাকলে অ্যাভাব হয়। পড়ছেন না এরকম? যারা এটা পড়ছেন তারা 50% রং পড়ে আসছেন। ওকে, রেডমি নোট বলতেছেন না, এইভাবে পড়েন না, যাক মাশাল্লাহ, না পড়লে আপনি তো ভালোভাবেই পড়ছেন। দেখেন, আমরা অনেকে পড়ে আসছি স্পর্শ করে উপরে থাকলে অন বসে। রুকাইয়া, আপনি আগেই জিনিসটা ভুল বুঝছেন, আমি কিন্তু এখানে স্থির লিখছিলাম। গতিশীল যদি কোনো কিছু উপরে ওঠা বোঝায় তখন আপ বসে, আর উপর দিয়ে যাওয়া বোঝালে সেক্ষেত্রে ওভার বসে বাবা। আমি কিন্তু যাওয়া বোঝাই না, আমি আগে স্থির বলে নিছি। স্থির বোঝাতে গেলে তিনটা প্রিপোজিশন বসে উপরে বোঝাতে। একটা হচ্ছে অন, আর একটা হচ্ছে ওভার, আর একটা হচ্ছে অ্যাবাভ। স্থির হলে অনও তো বসে রুকাইয়া, অন বসে, ওভার বসে, অ্যাবাভ বসে। ঠিক আছে, আমার এই প্রয়োজনে মনে করাই দিন, আমি 3 লাইনে আপনাদেরকে এটা দেখাই দিব শেষের দিকে, এখন না। আচ্ছা, অবশেষে, অবশেষে পাতাগুলো তাদের চমৎকার ফ্লেভার পায়। ফাইনালি the leaves get their fine flavor. এভাবে বাজারজাতকরণের জন্য চা প্রস্তুত করা হয়। লাস্ট লাইন। এই তো রুকাই একটা চমৎকার শব্দ লিখছেন, এনচ্যান্টিং, মারাত্মক লিখছেন, ধন্যবাদ। চাইলে লিখতে পারেন ফ্যান্টাস্টিক, ফ্যান্টাবুলাস, ফ্যাবুলাস, লেখা যায়, সমস্যা নাই। হ্যাঁ, এভাবে এভাবে তাহলে কেমনে লিখবো আমরা? দাস, বাজারজাতকরণের জন্য চা প্রস্তুত করা হয়, চা প্রস্তুত করা হয়। তাহলে আমরা বলবো টি ইজ প্রিপেয়ার্ড ফর মার্কেটিং। এভাবে বাজারজাতকরণের জন্য চা প্রস্তুত করা হয়। ওকে, আর নাহিদ ভাই লিখছেন দাস টি ইজ মেড ফর মেড। দ্যাটস হাউ টি ইজ প্রিপেয়ার্ড ফর মার্কেটিং। রুকাইয়া, সুন্দর হয়েছে, ধন্যবাদ। আমাদেরকে এক ভাই বললো আমি নাকি চা বানানো শিখাইছি। ও আচ্ছা, ভাই না, সরি, আম্মাজান আয়েশা সিদ্দিকা, ধন্যবাদ। আচ্ছা, আপনাদের আমাদের এলাকায় চলে আসেন, আমাদের এলাকায় কিন্তু চায়ের অনেক দোকান আছে, মিরপুরে 1, হ্যাঁ, জি ব্লক। এখানে আপনি অনেকগুলো চায়ের দোকান পাবেন, চায়ের আড্ডা থেকে শুরু করে, অবশ্য পাশে 2, মিরপুর 2 আর কি, রাজা চায়ের আড্ডা আড্ডা আছে, এখানে যাইতে পারেন, সুপার সুপার চা পাওয়া যায়, 500 টাকা কাপের চাও পাবেন এখানে। ফর ম্যানুফ্যাকচারিং, এটা কি ম্যানুফ্যাকচারিং না তো, বাজারজাতকরণ মানে হচ্ছে মার্কেটিং। ম্যানুফ্যাকচারিং কি ফারজানা স্মৃতি? আচ্ছা, ওকে, দ্যাটস অল। তাহলে আসেন, আমার সাথে প্রথম দিন ক্লাস করেছিলেন কে কে? আমি সবার হাতগুলো নামায় দিচ্ছি, জাস্ট আমার সাথে প্রথম দিন যারা ক্লাস করছেন একটু হাত তুলবেন, হ্যান্ড রেজ করবেন প্লিজ। জান্নাতুল নাইম, ও মাই গড, মাশাআল্লাহ, অনেক মানুষ ছিলেন না? ওরে বাপ রে বাপ, তো অনেক মানুষ ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, প্রথম দিন এক ভাই বলতেছেন আজকে প্রথম ক্লাস, ইব্রাহিম খলিল ভাই। আচ্ছা ভাই, ও এই জন্য আপনি ভয়ে কথা বলতেছেন না, না ইব্রাহিম ভাই? ইব্রাহিম নামের পোলাগুলা তো অনেক সাহসী হয়, বুঝছেন? আমার এক চাচাতো ভাই আছে, ও মাস্টারে মাইট দিছিল আর কি স্কুলে থাকতে, এত সাহস আবার ভালো না। আচ্ছা যাক, মাশাল্লাহ, আমরা অনেক মানুষ দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো দেখেন, আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম, মানে ফার্স্ট ক্লাসে বলেছিলাম, আপনি যখন অনুবাদ করেন 3টা জায়গা আছে, যে জায়গাগুলোতে
কি হলো, আমি তো আর এখন দেখতে পারতেছি না। হ্যাঁ, এই আসছে। ঠিক আছে, আমি আমার দেখতে পাচ্ছিলাম না। দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম 3টা জায়গায় ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদ উল্টা দিক থেকে লিখতে হয়। কার কার মনে আছে বলেন? ভুলে গেছেন না? দেখেন, 3টা জায়গা আছে যে জায়গাগুলোতে বাংলা অনুবাদ বা ইংরেজি অনুবাদ, আপনি যেইটাই অনুবাদ করেন, অনুবাদটা উল্টা দিক থেকে লিখতে হবে। ভুলে গেছেন, যাক সমস্যা নাই। নাম্বার 1, 2 নাউনের মাঝখানে প্রিপোজিশন থাকলে বাংলা অনুবাদ উল্টা হয়। নাম্বার 2, কমপ্লিট প্যাসিভ ভয়েস থাকলে বাংলা অনুবাদ উল্টা হয়। নাম্বার 3, রিলেটিভ প্রোনাউন চিনেন আপনারা, দ্যাট, হুইচ, হোয়াট ইত্যাদি। রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজকে রিডিউসড করলে, এই 3টা জায়গায় আপনাকে সব সময় অনুবাদ উল্টা দিক থেকে লিখতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। যেমন দেখেন, আপনি যদি বলেন দ্য people of the villages of বাংলাদেশ, এই যে দেখেন আপনি প্রিপোজিশন পাইছেন, তার মানে বাংলা অনুবাদ উল্টা দিক থেকে করবেন। আর প্রিপোজিশনের কথাটা আমরা প্রথম ক্লাসে বলছিলাম, যারা দেখেন নাই দেখে নিন। তাহলে উল্টা দিক থেকে কি আসতেছে? বাংলাদেশের গ্রামের মানুষ। আপনি কিন্তু বলবেন না মানুষের বাংলাদেশের গ্রাম, আপনি কিন্তু বলবেন না বাংলাদেশের গ্রামের, সরি, আপনি কিন্তু বলবেন না যে মানুষের গ্রামের বাংলাদেশ, আপনাকে বলতে হচ্ছে বাংলাদেশের গ্রামের মানুষ। কেন উল্টা দিক থেকে লিখলাম? কারণ মাঝখানে প্রিপোজিশন ছিল, 2 দিকে নাউন ছিল। 2, আমরা যদি বলি রাইস ইজ ইটেন, সরি, রাইস ইজ গ্রোন। আহা, ঠিকই তো ছিল, আপনাদের সহজটা লিখে দিলাম। রাইস ইজ ইটেন, এটার বাংলা উল্টা লেখা যাবে না, সিধা লিখতে হবে, ভাত খাওয়া হয়। কিন্তু আপনি যদি পুরোপুরি প্যাসিভ ভয়েস লিখতেন তাহলে হতো আমাদের দ্বারা ভাত খাওয়া হয়। 3, এইখানে মজা আছে। দেখেন, এই বাক্যটা আমি আরেকটা পাশে এইখানেই ছোট্ট করে লিখে দিই। দেখেন, এই বাক্যটা অনুবাদ করতে দিলে 70% স্টুডেন্ট, 70% না, 90% পোলাপাইন কট খায় যাবে। দেখেন, যদি এরকম একটা বাক্য থাকে যে মিম লিভিং ইন মিরপুর will help Rakib working in নারায়ণগঞ্জ। দেখেন, এই বাক্যটা আসলে ছিল কি জানেন? ছিল এরকম, মিম হু লিভস ইন মিরপুর will help Rakib who works in, সংক্ষেপে লিখতেছি, নারায়ণগঞ্জ। বাবা, খালি একটু মনোযোগ দিয়ে দেখেন। ফারজানা স্মৃতি, উইদিন 10 মিনিটস ইনশাল্লাহ ক্লাস উইল বি ফিনিশড। মানে আপনাদের ডিসকাশন আছে, এটা একটু করে নিন। আচ্ছা বাবা, দেখেন, এই যে ছিল হু লিভস ইন মিরপুর, এটাকে রিডিউস করে আমরা লিখছি লিভিং ইন মিরপুর। ওই যতটুকু রিডিউস হয় ততটুকুর বাংলা উল্টা দিক থেকে লিখতে হয়। এবার দেখেন,
এটা ছিল রাকিব হু ওয়ার্কস ইন নারায়ণগঞ্জ, না হয়ে গেছে রাকিব ওয়ার্কিং ইন নারায়ণগঞ্জ। তাহলে এটার অনুবাদ আপনাকে উল্টা দিক থেকে লিখতে হবে। তাহলে এটার অনুবাদটা কি দাঁড়াচ্ছে? এটার অনুবাদটা দাঁড়াচ্ছে উল্টা দিক থেকে, দেখেন, মিরপুরে বসবাসকারী মিম উল্টা দিক থেকে অনুবাদ চলে আসছে, দেখেন। এবার উইল হেল্প, এটা হচ্ছে ভার্ব। আপনারা সবাই জানেন ভার্বের অনুবাদ শেষে লিখতে হয়। আই ইট রাইস, এই যে ইটটা আপনি শেষে লেখেন, আমি ভাত খাই, খাইটা শেষে লেখেন কিন্তু। তাহলে দেখেন আমরা এটা পরে লিখবো। এবার উল্টা দিক থেকে অনুবাদ আসতে হবে, কি হবে? নারায়ণগঞ্জে কর্মরত রানাকে সাহায্য করবে। দেখেন আমার উল্টা দিক থেকে অনুবাদ করতে লাগছে। এই বাক্যটাকে আরো অনেক বড় করা যেত, আমি করি নাই। এই বাক্যকে আপনি যদি এইভাবে উল্টা দিক থেকে না অনুবাদ করে অন্য কোনো ভাবে ট্রাই করেন, দেখেন পারবেন না। হ্যাঁ, অনুবাদ নিয়ে মনে হয় আমরা খুব বেশি কথা বলার আর সুযোগ পাবো না। আমি নেক্সট ক্লাসে আপনাদের সাথে ইনশাআল্লাহ কম্প্রিহেনশন নিয়ে কথা বলবো, আনসিন কম্প্রিহেনশন নিয়ে। আপনাদের মধ্যে 2-1 যদি কথা বলতে চান, আমি সবাই একসাথে আনমিউট করে দিলাম, কথা বলতে পারেন। আমি তারপরে যে ভাইকে ডেকে দিচ্ছি, ওনার সাথে কথা বলেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কারো কোনো কথা আছে কিনা, প্লিজ আমার সাথে। স্যার ক্লাসগুলো পিডিএফ দিয়ে দেওয়ার জন্য, যাতে আচ্ছা, আমি নোট করা পিডিএফ হয়। দিয়ে দিচ্ছি, অফিসে দিয়ে যাচ্ছি, ওনারা আপনাদেরকে দিয়ে দিবে। না দিলে আপনারা স্যার ফোন করে চাইবেন, কারণ আমি তো আর আপনাদের সরাসরি গ্রুপে পিডিএফ দিতে পারবো না। হ্যালো স্যার, হ্যাঁ বলেন। আর এই যে আগামী ক্লাসে তো আনসিন প্যাসেজ আলোচনা করা হবে, আমাদেরকে যদি ওই ক্লাসের আগে আপনি যদি কয়েকটা প্যাসেজ সিলেক্ট করে পিডিএফ আকারে করে রাখতেন, আমাদেরকে পিডিএফ দিলে অনেক ভালো হতো, যেহেতু আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস আমি করা। দিয়ে দেবো ইনশাল্লাহ। নেক্সট ডেতে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। স্যার ঠিক আছে, আমি আমি আপনার বারবার বলতেছি, স্যার দেখেন আরেকটা আপনাদেরকে কোশ্চেন, প্র্যাকটিসের জন্য দেয়া হবে। আপনি আবার মনে করেন না যে স্যার আমাদেরকে 10টা বা 15টা দিছে, তার মানে না স্যার 10টা বা 15টা থেকে কমন করতে হবে। স্যার আমি আপনার হচ্ছে যে ওই যে আপনি যে আইডিটা দিচ্ছেন সেখানে ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে আপনাকে হোয়াটসঅ্যাপে নক করছি স্যার। আপনি যদি পিডিএফটা তৈরি করেন, তাহলে আমি ওই যে হোয়াটসঅ্যাপে নক করছি, ওইখানেই পাঠায়েন আমাকে। আচ্ছা ঠিক আছে, ওকে। স্যার আম্মু আজকে স্যার এভাবে ব্যক্তিগত কাউকে দিতে গেলে তো সমস্যা হয়ে যাবে স্যার। না আমি এমন অফিসে দিয়ে কোনো যাচ্ছি একটা তো। জায়গায় দেওয়াটাই বেটার হবে আরে স্যার। ভাই গো, আমি তো অফিসে দিয়ে যাচ্ছি, আপনি অফিস থেকে নিয়ে জি নেবেন। স্যার, জি স্যার স্যার, জি স্যার। অফিসিয়ালি এমন এক জায়গায় দিতে বলেন যেখান থেকে আমরা সবাই কালেক্ট করতে পারবো। এখানে অফিসিয়ালি আপনাদের যেটা ব্যক্তিগতভাবে অফিসিয়াল কাউকে গ্রুপ নাম্বার সেখানে দেওয়া দিবে, বা কাউকে আপনাদের হোয়াটসঅ্যাপ ব্যক্তিগত নাম্বার দেওয়া, গ্রুপে কিন্তু দিবে না। এটা আমার মনে হয় ঠিক হবে না। আপনাদের, আমি বলি স্যার শুনুন আমাদেরকে ভাই, কোনো বই আপনাদের অফিসিয়াল ট্রান্সফার যে করা হবে? গ্রুপটা, এই গ্রুপে আপনাদেরকে দিয়ে দিবে। স্যার ঠিক 10 আছে, তাহলে একটু, কিলোমিটার্স হবে নাকি কিলোমিটার হবে? হ্যাঁ ভাই, 10 10 কিলোমিটার। কিলোমিটার্স 10 নাকি 10 কিলোমিটার, কিলোমিটার? 10 কিলোমিটার। কিলোমিটার। এই দেখেন, এটা হবে এরকম, 10 কিলোমিটার্স ইজ আ লং ডিস্টেন্স। এখন বলতে পারেন স্যার এখানে এস কেন হলো? এটা তো ভার্ব, এটা হচ্ছে নাউন। 10 যেহেতু প্লুরাল সংখ্যা ছিল তাই এস যোগ হয়েছে। এরপরে যদি একটা থাকতো, এরকম যদি থাকতো 10 কিলোমিটার ডিস্টেন্স, তাহলে কিলোমিটারের সাথে এস দিতে পারতেন। বুঝতে পারছেন তো খলিল ভাই? স্যার যদি এরকম থ্যাংক ইউ। থাকতো 10 কিলোমিটার ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্সটা নাউন হয়ে যেত, কিলোমিটারের সাথে এস যোগ করা যেত না। আচ্ছা ধন্যবাদ, তাহলে আপনারা একটু লাইনে থাকেন, আমি ভাইকে ডেকে দিচ্ছি, আপনারা কথা বলে নেন ভাইয়ের সাথে। ওই ভাই কোথায়? এই ভাইরে ধরে নিয়ে আসতেছি, দাঁড়ান খালি। একটু ওয়েট করেন, সময় এত এক্সপেক্টেড হলে হবে। আমাদেরকে কি কোনো বই সাজেস্ট করবে? আচ্ছা, বইয়ের কথা বলবে, আপনারা আসলে মানে বই আস্তে ধীরে বলবে। টাকা দিয়ে যখন বই কিনবেন তাহলে আর কোর্সে ভর্তি হয়ে লাভটা কি ছিল? আমাদের ভাই, কথা হচ্ছে আস্তে আস্তে তো বই কথা বলবে, আমরা এখন ক্লাসগুলোতে একটু ফোকাস করি, খালি বই করতে করতে তো মানে সবাই শেষ হয়ে যাচ্ছে। জি জি। বইটা তো পরে, বইটা তো ব্যাপক থাকবে, সেখান থেকে তো চাইলেই সবকিছু পড়া সম্ভব হবে না। বই আর বই পিডিএফ গুলো পাইলেই তো হয়ে যায়। পিডিএফ গুলো আমরা হ্যাঁ
বই বই তো বই পাবে কিন্তু না। আনলিমিটেড পড়াশোনা, এখন আমাদের বই থেকে কি প্রতিদিনের সবকিছু ক্লাসের পড়া পিডিএফ সম্ভব গুলা হয়? দরকার, এটা হচ্ছে মেইন কথা। পিডিএফ গুলা ফাইল পাইলেই না। জি জি অবশ্যই। আসবে না স্যার। স্যার কর্তৃপক্ষ পিডিএফ গুলা ফেসবুক আইডিতে আমরা যেখানে অ্যাড আছি ওখানে দিলেও তো হয়, আমাদের না যে না, গ্রুপ। ওখানে দিলেই ওয়েবসাইটে ভাই দিলে আমরা ওয়েবসাইটে সবাই নিতে পারবো, ওই অফিসিয়াল ওইখানে গ্রুপে দিলে আমরা সবাই ওইখানে নিতে পারবো। হ্যাঁ ওইখানে দিবে। আর হচ্ছে যে আমরা অন্যান্য গ্রুপ, এখানে আমরা সংখ্যা কিন্তু কম না, 650+ তাহলে হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপ না, একটা টেলিগ্রাম গ্রুপ খুলুন। টেলিগ্রাম গ্রুপটা হচ্ছে ওইটা আচ্ছা 5 মেসেঞ্জারে আমরা মিনিট সবাই অফিসিয়াল ভাবে টেলিগ্রাম গ্রুপ খুললে খুব ভালো ইয়েস হবে। ইয়েস প্রিয় অফিসিয়াল ভাবে শিক্ষার্থী খুব টেলিগ্রাম ভালো বৃন্দ হবে। গ্রুপ একটু খুললে শুনতে এক মিনিট পাচ্ছেন? এক মিনিট ভাইয়া, এভাবে তো সবার কথা শোনা যাবে না, সবাই না হ্যান্ড না রেজ করেন। এটা এই যে মিউট করে দেন, একজন একজন বলেন। যে কোনো একজন একজন করে বলেন। হ্যাঁ, আর হচ্ছে প্রথমে হচ্ছে সোনিয়া খাতুন বলেন, একদম আপনার সমস্যা বলেন। সোনিয়া খাতুন বলেন। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? শামীম ভাই, সোনিয়া আপুকে পাওয়া যাচ্ছে না। শামীম ভাই, শামীম ভাই, আচ্ছা আনমিউট করে কথা বলেন। নামাজ পড়ে আসেন। জি স্যার অবশ্যই। শামীম ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলতেছি যে এই যে গ্রুপের কথা বলা হচ্ছে, ব্যক্তিগত একটা গ্রুপ, ওটা না করে আমাদের এই যে লাইনে আমরা ক্লাস করতেছি এই গ্রুপে দিলে আমরা সব পিডিএফ সবগুলো পেয়ে যাবো, এটা সহজ হবে। গ্রুপে যাবে, ক্লোজ গ্রুপে যাবে। হ্যাঁ এটাই চাচ্ছি আর কি, এটা দিলে ভালো হয়। আর ক্লাসটা আমরা গ্যাপ দেখতেছি, একটু বেশি বেশি ক্লাস দিলে ভালো হয় আমাদের। আপনারা কোন ব্যাচের স্টুডেন্ট? আপনি কোন ব্যাচের? সেটা জানি না আমি। আজি ভাই, এই কঠিন জিনিস। আপনি কোন ব্যাচের স্টুডেন্ট আপনি জানেন না? মাহমুদুল হাসান ভাই, আসসালামু জি আলাইকুম। ভাইয়া বলেন। এটা আপনাদের ওয়ালাইকুম কোন আসসালাম ব্যাচের ভাই। ক্লাস চলছে এখন? ভাইয়া আমাদের তো এখন স্কুল 1-2 চলতেছে, স্কুল স্কুল 1 ব্যাচ। এনটিআরসি রিটেন। হ্যাঁ 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 আমিন ভাই, আপনাদের ব্যাচ হচ্ছে এনটিআরসি রিটেন ইংলিশ। হ্যাঁ, আর আপনাদের ক্লাস যেভাবে চলছে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষার আগে নেক্সট মাসে মানে এই মাসে তো আর অল্প কয়েকদিন আছে, 9 দিন আছে, পরবর্তী মাসের 1 তারিখের পর থেকে যে শিডিউল আপনারা পাবেন সেখানে ডাবল ক্লাস হবে। আর আপনাদের ক্লোজ যে গ্রুপ আছে সেই গ্রুপে তো আমরা রেকর্ড গুলো দিয়ে দিচ্ছি, পিডিএফও দিয়ে দিচ্ছি। মানে স্যার যা পড়িয়েছেন শুধু লেখাগুলো ছাড়া বাকি পিডিএফও আমরা আপনাদেরকে দিয়ে দেব এটার জন্য। আর হ্যাঁ আপনাদের এখন কি আর কোনো চাওয়া পাওয়া আছে কিনা? ভাইয়া, এখন চাওয়া পাওয়া বলতে আমাদের এই ইগুলা মানে ক্লাসটা যদি ফেসবুক লাইভের মাধ্যমে হইতো, না মানে না, আমাদের যে ফেসবুক ক্লোজ লাইভে হলে গ্রুপটা তাহলে আপনি আছে। টাকা দিয়ে ভর্তি হয়ে আপনার লাভ কি হলো? না, ফেসবুক আমাদের লাইভে তো শুধু সবাই ক্লোজ দেখতে গ্রুপে, পাবে। না শুধু ক্লোজ গ্রুপে লাইভ হবে। কোনো লাইভ হবে না, এভাবে জুম আইডির মাধ্যমে যাবে। সরি, লাইভ হলে তো আপনি যদি লিংক আরো 10 জনকে দেন তারাও এসে যুক্ত হবে, তখন আমরা কিভাবে বুঝবো যে সে আমার স্টুডেন্ট কিনা? বলেন। আপনি লিংকটা হ্যাঁ, আপনার ফ্রেন্ডদের দিলেন, 10 জন ফ্রেন্ডকে দিলেন, তারাও এসে ক্লাস করলো, দিন শেষে কি হলো? আমি ভর্তি নিয়েছি 100 জন, ক্লাস করালাম 200 জন। এভাবে হবে না। হ্যাঁ, আমরা যেভাবে দিচ্ছি জুমে হবে, এবং জুমে শুধুমাত্র ভর্তিকৃত। এখানে যদি অভর্তিকৃত কেউ আসে আমরা ধরতে পারি ভাই, এখানে বোঝা যায়। আমাদের ওয়েবসাইট বা আমাদের অ্যাপ বা আমাদের জুম আমাদেরকে তথ্য দেয় যে এই আইডিটি আমাদের এখানে রেজিস্ট্রেশন করা নেই, আমি বুঝতে পারি। তো আপাতত আচ্ছা ভাই, আর আমাদের যে পিডিএফ গুলা, সেই পিডিএফ গুলা যে আমাদের যে ক্লোজ স্কুল গ্রুপে 1-2 যাচ্ছে, যে আপনাদের ক্লোজ তো ক্লোজ গ্রুপটা আছে গ্রুপে ওটা যাচ্ছে, ক্লোজ গ্রুপে প্রতি যাচ্ছে না ক্লাসের পর পরই দিয়ে দিয়েন, কারণ এ ক্লাসে পর্যন্ত এই ভাইয়া সুমন স্যারের সরি 3টা 24 হয়েছে। ঘন্টা লাগবে ভাইয়া, এই বিষয়টার জন্য আমি আচ্ছা সমস্যা আন্তরিকভাবে নাই, দুঃখিত। আপনার এই আচ্ছা ক্লাসটা সমস্যা এখন নাই, আপনি 24 শুনেন, ঘন্টা আমি পরেই একটু দেন, ক্লিয়ার কিন্তু করি ভাই। আপনারা আসলে যেভাবে হ্যাঁ চাবেন হয়তো বা আমাদের ভুল হয়েছে। আপনাদেরকে প্রথমে আমাদের একটা টেকনিক্যাল ক্লাস নেওয়ার কথা ছিল, বা নিলে মানে ভালো হতো। আমাদের টার্মস গুলো, তারপরে আমরা হচ্ছে কিভাবে কি দেব, কতদিন কোর্সটা কন্টিনিউ করাবো, এগুলো সব ওভারঅল যদি আমরা বুঝিয়ে দিতাম তাহলে আসলে আমরা এই বিপদগুলো পড়তাম না, কিংবা আপনারা আমাদেরকে এরকম প্রশ্নগুলো করতেন না। সেক্ষেত্রে আপনার এই রেকর্ড পিডিএফটি আপনি 24 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট যে ক্লোজ গ্রুপ আছে সেখানে পাবেন ইনশাল্লাহ। তার আগে দেওয়া হয়, আমরা 24 ঘন্টা সময় নিয়ে থাকি, কিন্তু তার অনেক আগে দিয়ে দেই। এই ক্লাসটা হয়তো বা 5টায় শেষ হলে আপনি রাত 10টা 11টার মধ্যে পেয়ে যাবেন। এটা তবু আমরা 24 ঘন্টা নেই, যাতে করে আমরা নির্দিষ্ট টাইমের আগে আপনাদেরকে পৌঁছাতে পারি। ইনশাল্লাহ আপনারা টাইম টু টাইম পেয়ে যাবেন। আর সবার উদ্দেশ্যে বলি, কোনো ক্লাস লাইভ হবে না, কোনো গ্রুপে লাইভ হবে না, জুমের মাধ্যমে হবে, আর ক্লোজ গ্রুপে রেকর্ড পিডিএফ পাবেন। এটাই তো ভাই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এটা মানে এই জন্য বলছিলাম যে এর আগে আমাদের যে
ঈদের আগে ক্লাস হয়েছে সুমন স্যারের 2টা, সেগুলার পিডিএফ এখন আমরা পাই নাই, ক্লোজ গ্রুপেও পাই নাই, মানে কোনোভাবেই আমরা পাই নাই। অনেকবার বলা হয়েছে, ইভেন আচ্ছা, আপনি আমি পার্সোনালি ক্লাস সার্ভিসে যে যোগাযোগ হয়েছে করছি। সেগুলা গ্রুপে পাননি, আপনি একটু কাজ না করবেন, ক্লাস, না ক্লাস হয়েছে কিন্তু পিডিএফ গুলা পাওয়া যায় না। পিডিএফ গুলো ক্লাস পেয়েছেন, রেকর্ড ক্লাস পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড ক্লাস পেয়েছি, আমি রেকর্ড ক্লাস গুলো দেখছিও পরে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, পিডিএফ গুলো আমি দেওয়ার ব্যবস্থা করছি। এই শবনম আপু, আপনি বলছেন যে অ্যাপ কবে পাবেন? আপনাদেরকে যদি ক্লোজ গ্রুপে সবকিছু দিয়ে দেই তাহলে অ্যাপের কথা বাদ দেন, আপাতত অ্যাপ ওয়েবসাইট মাথা থেকে ঝেড়ে ফেলেন। আপনারা এগুলো অনেক আমাদেরকে আশ্বাস দিয়েছেন, অনেক কিছু বলেছেন, দিন শেষে আমাদেরকে নিয়েই সমালোচনা করেছেন। তো এগুলো নিয়ে আসলে আর কথা বলতে চাই না। আমরা আপনাদেরকে পিডিএফ দিচ্ছি, রেকর্ড ক্লাস দিচ্ছি, টাইম টু টাইম ক্লাস নেওয়াচ্ছি, ইনশাল্লাহ আপনাদেরকে বেটার সার্ভিস দেব। তবে এরপরও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে যে না আমি সমস্যায় পড়ছি, আমার সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা প্লিজ আমাদের যে সার্ভিস নাম্বারগুলোতে আছে 40 41 42 43, সেই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। আমি আপনাদের সমস্যাটা শুনে ইনশাল্লাহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যেভাবে সুন্দর করে সমাধান করা যায় সেই বিষয়ে আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসে তথ্য দিব, ঠিক আছে? আর আপনাদেরকে একটা বলে রাখি, এই জুমে আর একটা 5টার সময় একটা ক্লাস আছে। আপনাদের প্রতিটা ব্যাচের 1টা 2টা করে কেয়ার লাইফ নেওয়া হবে, সেখানে আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে। এখানে 150 জনের মতো আছেন, আপনাদের কারো যদি কোনো সমস্যা থাকে, খুব মেজর সমস্যা, যে আমি এইটা সমস্যার সম্মুখীন হচ্ছি, আমি এই তথ্যটা জানি না, সেক্ষেত্রে 40 41 42 43 4টা নাম্বার, এই 4টা নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন, হোয়াটসঅ্যাপ করে ইনশাল্লাহ আপনার সমস্যাটি সমাধান হবে। আমি আসলে আর কন্টিনিউ করতে পারছি না মাহমুদুল ভাই, আমি সরি। এখানে ঠিক 5টায় আর একটা ক্লাস আছে, তারা জয়েন করতে না পারলে ফোন টোন দিয়ে অনেক রাগারাগি করবে, সেক্ষেত্রে আমি সরি বলে নিচ্ছি, ঠিক আছে? কারো আচ্ছা মেজর ভাইয়া, সমস্যা হলে আচ্ছা ভাইয়া, 40 41 42 43 নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করুন, ইনশাল্লাহ আপনাদের সমস্যা ধরে ধরে সমাধান করে দেওয়া হবে। মডেল টেস্ট আচ্ছা কবে ধন্যবাদ থেকে ভাইয়া। নিবেন? নেক্সট মাস থেকে। আফরিন জাহান, নেক্সট মাস থেকে আপনাদের মডেল টেস্ট নেওয়া হবে।